একটু একটু ওয়েট। আচ্ছা, তোমাদের সংস্কৃত সাহিত্য ইতিহাসের নোটসগুলো রেডি হয়েছে, ওগুলো সাল তারিখ বিষয়ে একটু কনফার্ম হয়ে তারপরে নোটগুলো দেওয়া শুরু করব। তো ব্যাপার হচ্ছে, কিছু কিছু বিষয় আছে সংস্কৃত সাহিত্য ইতিহাসে যেগুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম তারিখ দেওয়া আছে। তোমাদের বইয়ে যে কোনো একটা হয়তো নিচ্ছে। অনেক কিছু বিষয় আছে যেগুলো কনফার্ম নয়। তো যেরকম বই আমার কাছে সংস্কৃত সাহিত্য ইতিহাসে 3টে বই আছে, 3টে বই দেখছি 3 রকম দেওয়া আছে। এই কনফিউশনের জন্যই আমি নোটগুলো তোমাদের এখনও দিইনি। সংস্কৃত সাহিত্য ইতিহাসে কালিদাসের, তারপর গোবিন্দ মানে কবি জয়দেবের নোটগুলো সবই রেডি হয়েছে। তোমাদের বইতে যে সাল তারিখগুলো থাকবে সেগুলোই আমাকে শেষে মিলিয়ে নিয়ে দিতে হবে, সেটাও আমি জানি না যে ঠিক হবে কিনা। তো তোমাদের বইটাই ফলো করতে হবে, বইয়ে যেটা দিয়েছে। অনেক কিছু বিষয় আছে তোমাদের বইয়ের সঙ্গে মিলছে না। মানে অনেক ভালো ভালো লেখক আছে, তো ডক্টর দেবেশ কুমার দাস, তারপর সংস্কৃত সাহিত্য ইতিহাসে আছে অশোক বন্দ্যোপাধ্যায়, বনবিহারী মজুমদার। এরা হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মানে গ্রন্থ লেখক। তো বিভিন্ন কারো বইয়ে একই জিনিস দেখতে পাচ্ছি না, অনেক আলাদা আলাদা জিনিস আছে। এমনকি শ্লোক সংখ্যা কোনো গ্রন্থের সেটাও দেখছি অন্যরকম দেওয়া আছে। তো যাই হোক, ওটা দেখতে হবে। ওটা তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেগুলো দিয়ে আমি নোটগুলো দেবো। অনিতা, কিছু বলছো? অনেকেই বললো, 3জন মনে হয় বললো এখন পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, পড়ছি। তো আজকে তোমাদের সংস্কৃত সাহিত্য ইতিহাস থেকে আলোচনা করব একটা টপিক, যেটা হচ্ছে আহ, নাট্যকার শূদ্রক। আশা করি নাম শুনেছো শূদ্রকের। এর আগে কখন পড়েছো শূদ্রক সম্পর্কে? সম্ভবত যাদের 11-12-এ সংস্কৃত ছিল তারাই পড়েছো না? হুম হুম, তোমাদের সিলেবাসে শূদ্রক আছে। আহ, তাকে কালিদাসের পরবর্তী যুগেরই ধরা হয়, কালিদাসের পরবর্তী নাট্যকার। তো শূদ্রকের একটি নাটক তোমাদের পড়তে হবে, যেটার নাম হচ্ছে মৃচ্ছকটিক। এটাও আশা করি নাম শুনেছ, মৃচ্ছকটিক। তো তার নাটকটা সম্পর্কে জানার আগে, নাটকের বিষয়বস্তু জানার আগে তার সম্পর্কে কিছু তথ্য জানতে হবে। আসলে এগুলো তোমাদের আসতে পারে, 5 নাম্বারে আসতে পারে, কিংবা 10এও এলেও তার সঙ্গে অন্য কিছু প্রশ্ন জয়েন থাকবে। মোটামুটি টিকা জাতীয় প্রশ্ন এগুলো হতে পারে, কারণ শূদ্রকের মৃচ্ছকটিক এটা আশা করি নাম শুনেছো বা পড়েওছো কেউ কেউ। যাই হোক, শূদ্রক সম্পর্কে কয়েকটা বিষয় আগে জানতে হবে। তো শূদ্রকের জীবনী সম্পর্কে, তার যে নাটক মৃচ্ছকটিক, নাটক বলা যাবে না, এগুলোকে দৃশ্যকাব্য বলা হয়, আশা করি জানো। এর আগে তো আলোচনা করেছিলাম, জানি না কার কতটুকু মনে আছে। আর দৃশ্যকাব্য সংস্কৃত সাহিত্যে একটা বিষয়, আরেকটা বিষয় কি বলেছিলাম? শ্রব্য কাব্য। আচ্ছা, শ্রব্য কাব্যের কটা শ্রেণী? হুম, একটা একটা করে নাম বলতে পারবে? গদ্য কাব্যের নাম বলেছিলাম, বললাম এগুলো উদাহরণ বলেছিলাম, এগুলোর উদাহরণ বলেছিলাম। হুম, গদ্য কাব্যের উদাহরণ বলেছিলাম। আচ্ছা, গদ্য, তোমাদের দণ্ডি আছে সিলেবাসে, দেখেছো? দণ্ডি নেই না?
দণ্ডী গদ্য কাব্য রচয়িতা। দণ্ডী হবে, ভূষণ ভট্ট হবে। বাণভট্টের হর্ষচরিত নাম শুনেছো? ওটা গদ্য কাব্য হবে। হর্ষচরিত, কাদম্বরী, এই দুটোই বাণভট্টের লেখা। এগুলোকে গদ্য কাব্যের মধ্যে ফেলা যায়। হ্যাঁ, দুটোই। হ্যাঁ, ভামহর আছে দশকুমার চরিতম। দশকুমার চরিতম এটা গদ্য কাব্যের মধ্যে ফেলা যাবে। কোনো রেকর্ড করছি। সরি, ভামহ বলছি, দণ্ডী বলছিলাম না, দণ্ডীর দশকুমার চরিতম। দশকুমার চরিতম, দণ্ডীর লেখা দশকুমার চরিতম। এগুলো গদ্যকাব্যের উদাহরণ হিসেবে লিখতে পারো। আর পদ্যকাব্যের শ্রেণী তো তিনটে আছে, কি কি বলো তো? হুম, আচ্ছা, চম্পু কাব্যের উদাহরণ বলেছিলাম? নেই বলিনি। আচ্ছা, হ্যাঁ, নলচম্পু, জীবনধর চম্পু, আর রামায়ণ চম্পু, যশস্তিলক যশস্তিলক চম্পু, এগুলো হচ্ছে চম্পু কাব্যের উদাহরণ। তারপর হবে ভারত চম্পু। হ্যাঁ, অবশ্যই কারো না কারো তো লেখা হবেই। হুম, একটা হচ্ছে জীবনধর চম্পু, এটা গুণভদ্রের লেখা। জীবনধর চম্পু। হুম, রামায়ণ চম্পুটা হচ্ছে ভোজের রচনা, ভোজ, লেখকের নাম হচ্ছে ভোজ। রামায়ণ চম্পু। একটা বললাম নল চম্পু। নল চম্পুটা, দাঁড়া, এটার লেখকের নামটা দেখতে হবে। সিংহাদিত্য। নল চম্পু হচ্ছে সিংহাদিত্য। হুম, তারপর হচ্ছে যশস্তিলক চম্পু। যশস্তিলক, অন্তস্থ জ, তালব্যস্য, দন্তস্য তয় হস্যি, ল, ক। যশস্তিলক চম্পু, এটা হচ্ছে তোমার সোমপ্রভসুরী। সোমপ্রভসুরী, ইনি জৈন ধর্ম অবলম্বী ছিলেন, তার জন্য নামটা এরকম, সোমপ্রভসুরী। যশস্তিলক চম্পু, এগুলো চম্পু কাব্যের কিছু উদাহরণ। অনন্ত ভট্টের লেখা ভারত চম্পু। কি বললাম আরেকবার? যশস্তিলক চম্পু, এটা একজন দিগম্বর জৈন, মানে জৈন ধর্ম অবলম্বন করেছিলেন, সোমপ্রভসুরী। সোমপ্রভসুরীর লেখা যশস্তিলক চম্পু। আর নলচম্পুটা বললাম
সিংহাদিত্যর লেখা। জীবনধর চম্পুটা বললাম গুণভদ্রের লেখা। রামায়ণ চম্পুটা বললাম ভোজের লেখা, ভোজ। আর একটা বললাম ভারত চম্পু। ভারত চম্পুটা বললাম অনন্ত ভট্টের লেখা, অনন্ত ভট্ট। এগুলো জাস্ট মনে রাখো, উদাহরণ হিসেবে লিখতে পারবে। তোমাদের চম্পু কাব্য সিলেবাসে নেই, ঠিক আছে, তবুও এগুলো জেনে রাখো, নোটেও লিখতে পারো। তো পদ্যকাব্য উদাহরণ হচ্ছে মহাকাব্য, খণ্ডকাব্য, কোষকাব্য। আর গদ্যকাব্যের উদাহরণগুলো বললাম, দণ্ডী, তারপর ভাস, বাণভট্ট, এনারা গদ্যকাব্য লিখেছেন। আর চম্পু কাব্যের উদাহরণগুলো বললাম। এরপর হচ্ছে পদ্যকাব্যের বলেছিলাম মহাকাব্য, খণ্ডকাব্য, কোষকাব্য। মহাকাব্য উদাহরণ কি কি হবে? কুমার সম্ভবম, রঘুবংশম, কালিদাসের। আর কোনো মহাকাব্যের নাম মনে পড়ছে না? রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি, এগুলো সব মহাকাব্য হবে। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে তোমার খণ্ডকাব্য। খণ্ডকাব্যের অন্তর্গত একটা শ্রেণী ছিল কি? হ্যাঁ, গীতি কবিতা। গীতি কবিতার উদাহরণ বলেছিলাম কালিদাসের মেঘদূতম আর ঋতু সংহার। আর কোনো গীতি কবিতা নেই সংস্কৃতে? আরও বলেছিলাম। কালিদাসের পরে আরেকজন লেখক ছিলেন ভর্তৃহরি। ভ তৈরিতে রেফ থাকবে, ভর্তৃহরি। তার লেখা হচ্ছে নীতি শতক, শৃঙ্গার শতক, বৈরাগ্য শতক, এগুলো গীতি কবিতা। ভর্তৃহরির লেখা কি বললাম? নীতি শতক, শৃঙ্গার শতক, বৈরাগ্য শতক। এই অনুসরণে পরবর্তীকালে সঙ্গীত শতক। ভর্তৃহরির লেখা নীতি শতক, ভ তয়ে রি দেবে আর রেফ দেবে, ভর্তৃ হরি, হ রয় হর্ষি, ভর্তৃহরি। তার লেখা নীতি শতক, শৃঙ্গার শতক, বৈরাগ্য শতক, এগুলো হচ্ছে তিনটে তার গীতিকাব্য, ভর্তৃহরির গীতিকাব্য। তারপর হবে হালের গাথা সপ্তশতী। এটা নাম শুনেছ, হাল। হাল হচ্ছে লেখকের নাম। হালের গাথা সপ্তশতী, সতী বানানে তালব্যস্য তয়ে দীর্ঘী হবে, গাথা সপ্তশতী। আর গোবর্ধন আচার্যের আর্যা সপ্তশতী, এগুলো গীতিকাব্যের উদাহরণ হবে। হালের গাথা সপ্তশতী আর গোবর্ধন আচার্যের আর্যা সপ্তশতী। এনারা মানে লক্ষণ সেনের সভাকবি ছিলেন, মানে জয়দেবের সমসাময়িক। আর জয়দেবের তো গীত গোবিন্দম, এটাও হবে গীতিকাব্য। তারপর বিলহন বলে একজন গীতিকাব্য রচয়িতা আছেন, বিলহন। কলহন যেরকম আছে না, সেরকম বিলহন আছে। চৌর পঞ্চাশিকা, চৌর পঞ্চাশিকা, এটা তার গীতিকাব্যের নাম। দামোদর গুপ্তের গীতি কবিতা বা গীতিকাব্য, এগুলো সব সংস্কৃত বলছি কিন্তু আমি। বিলহনের চৌর পঞ্চাশিকা, মানে 50টা চৌর পঞ্চাশিকা, 50টি শ্লোকে রচিত এটা প্রেমমূলক একটা গীতিকাব্য।
এগুলো মোটামুটি মনে রাখবে, এগুলো সবই গীতিকাব্যের বা গীতি কবিতার উদাহরণ। আর ছিল কোষ কাব্য। কোষ কাব্যটা কি বলেছিলাম? আর কি কি বললাম, কেউ বলো তো আর কি কি বললাম, কি কি বললাম আর? ভর্তৃহরির। হুম। কবি অমরু রচিত, অমরু, অমরহস্য, অমরু রচিত অমরু শতক, এটাও একটা গীতিকাব্য। অশ্বঘোষ নাম শুনেছ? প্রাচীন কবি। হ্যাঁ বলো। ভর্তৃহরি, ভর্তৃহরি। অশ্বঘোষের গণ্ডি স্তোত্র গাথা, এটাও গীতিকাব্য। অশ্বঘোষেরটা মনে রাখবে অন্তত, গণ্ডি স্তোত্র গাথা একসঙ্গে। অশ্বঘোষ রচিত, অশ্ব বানান অতালব্যস্যই ব, অশ্বঘোষ রচিত গণ্ডি স্তোত্র গাথা। গ মূর্ধন্যয় ডয় দীর্ঘি, দন্তস্বয় তয় ওকার, তয় রফলা, গয়াকার ছয়াকার, গণ্ডি স্তোত্র গাথা। আমি কি উচ্চারণ ঠিক করতে পারছি না? গণ্ডি স্তোত্র, গণ্ডি বানান আশা করি জানো। স্তোত্র বানান কি হয়? দন্তস্বয় তয় ওকার আর তয় রফলা, স্তোত্র, স্তোত্র গাথা। দন্তস্বয় তয়ে ওকার, তয় রফলা। প্রথমটা তো শুধু তয়ই হবে, তো দন্তস্বয়ে ত হবে। স্তোত্র নয়, স্তোত্র। প্রথমেরটা তো, তারপরেরটা তয় রফলা। হ্যাঁ, স্তোত্র। তোমার সাথে মানে কি বলবো, একটা আওয়াজ আসছে তোমার থেকেও জোরে, ওটাই শুনতে পাচ্ছি। দীপ্তির ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড হচ্ছে, মানে বাতাসের আওয়াজের মতো শোনা যাচ্ছে, আওয়াজটা শুনতে পাচ্ছি না। মাইকটা সামনে নিয়ে বলো, বুঝতে পারছি না। হ্যাঁ, গদ্য কাব্যেরও উদাহরণ বললাম। ওই যে শ্রব্য কাব্য দৃশ্য কাব্য আছে না, তো শ্রব্য কাব্যের শ্রেণী তিনটে: পদ্য কাব্য, গদ্য কাব্য, চম্পু কাব্য। গদ্য কাব্যের উদাহরণগুলো বলেছিলাম না, আজকে বলে দিলাম। কি কি বললাম কেউ বলে দাও। গদ্য কাব্যর কি কি উদাহরণ বললাম? হুম হুম। দণ্ডির দশকুমার চরিতম বললাম। বাণভট্টের কি বললাম, কাদম্বরী, হর্ষচরিত। আর সুবন্ধু বলে একজন লেখক আছেন, সুবন্ধু, সুবন্ধু, ঠিক আছে, ওনার লেখা হচ্ছে বাসব দত্তা, বাসব দত্তা। হুম, বাসব দত্তা, সুবন্ধুর লেখা বাসব দত্তা। বয়াকার, দন্তস্ব, ব, আর দত্তা বানান জানো, দ তয় তয় আকার, বাসব দত্তা, সুবন্ধু রচিত বাসব দত্তা। গদ্য কাব্যেরই বলছে এগুলো। বাণভট্টের বললাম কি কি, হর্ষচরিত আর কাদম্বরী বললাম। আর সুবন্ধুর বললাম বাসব দত্তা। আর দণ্ডির বললাম দশকুমার চরিতম। এগুলো গদ্য কাব্য, ঠিক আছে। দশকুমার চরিতমটা উচ্চ মাধ্যমিকের সিলেবাসে থাকে, 10জন রাজার বর্ণনা থাকে। তো আজকে তোমাদের এই এই ছকটা ভুলো না, যে ছকটা করেছিলাম বলে দিয়েছিলাম, এটা আমি করে দেবো তোমার ছকটা।
মানে উদাহরণ সহ ছকটা বানিয়ে দেবো। তো বলো। কোষকাব্য বলেছিলাম কিছু বিক্ষিপ্ত শ্লোক নিয়ে লেখা গদ্য। কোষকাব্যের উদাহরণ, ধরো কোষকাব্যের উদাহরণ মুহূর্তে মনে পড়ছে না বা আমার কাছে নেই, আমি জানিয়ে দেবো এটা। কোষকাব্যের উদাহরণটা পরে বলে দেবো। আচ্ছা বেশ, আজকে তোমাদের বললাম শূদ্রক সম্পর্কে আলোচনা করব। শূদ্রক নামটার সঙ্গে জড়িত নাটকটা সবারই মনে আছে, দৃশ্যকাব্য মৃচ্ছকটিক। মৃচ্ছকটিক, ময়েরই চয়েছ ক টয়হসি ক, মৃচ্ছকটিক। মৃচ্ছকটিক শব্দটা মনে থাকবে কি কারণে, না এটাকে সন্ধি বিচ্ছেদ করে নাও যে মৃচ্ছকটিক শব্দটা আসলে অর্থটা কি। তো মৃৎ যুক্ত শকট, মৃৎ যুক্ত শকট, মৃৎশটক এইভাবে উচ্চারণ করছে, ওটাই মৃচ্ছকটিক। তো মৃৎ মানে হচ্ছে মাটি আর শকট মানে হচ্ছে গাড়ি, তাহলে মৃচ্ছকটিক মানে কি, মাটির গাড়ি। হ্যাঁ, মৃচ্ছকটিক মানে হচ্ছে মাটির গাড়ি। একটা মাটির গাড়ির ঘটনা আছে, সেই ঘটনা নিয়েই নাটকটার নাম মৃচ্ছকটিক। যদিও এটা একটা অন্য অর্থে ব্যবহার হচ্ছে, আসলে গাড়ির ঘটনা আছে, কিন্তু সেটা ছোট্ট একটা আলোচনা। তো মৃচ্ছকটিক হচ্ছে শূদ্রক রচিত নাটক। শূদ্রক পড়লে তোমাদের ওই একটা নাটকেই পড়তে হবে, মৃচ্ছকটিক। নাটকটা সংক্ষেপে বলবো, তোমাদের বইতে যেটা ইউনিভার্সিটি, মৃৎ মানে মাটি আর শকট মানে হচ্ছে গাড়ি, মৃচ্ছকটিক মানে মাটির গাড়ি। মৃৎ, মৃৎ ময়েরই খণ্ডত্ব, মৃৎ মাটি, আর শকট তালব্য শকট, ও শকট মানে হচ্ছে গাড়ি। মৃচ্ছকটিক মানে হচ্ছে, আমরা মৃচ্ছকটিক উচ্চারণ করছি, মৃচ্ছকটিকটা আসল নয়, উচ্চারণটা মৃৎশকটিক এরকম উচ্চারণটা হবে। তো মৃৎশকটিক মানে হচ্ছে মাটির গাড়ি। তো মৃচ্ছকটিক নাটকের রচয়িতা শূদ্রক। শূদ্রক সম্পর্কে বিভিন্ন সমালোচক বিভিন্ন ধরনের উক্তি রেখেছেন, তার জীবন কাহিনী সম্পর্কে, তার মানে সময়কাল সম্পর্কে। তো সমালোচকদের মানে মতগুলোকে সমস্ত আলোচনা করতে হবে, বা দু একজনের মত নিতে হবে, কারণ শূদ্রকের নির্দিষ্ট কোনো সাল তারিখ নেই যে এটাই একদম কনফার্ম। তো তোমাদের বইতেও কয়েকজনের মতামত দেখলাম দেওয়া আছে। তো শূদ্রককে কেউ কালিদাসের পূর্ববর্তী বলেন, কেউ পরবর্তী বলেন। কয়েকজন ফেমাস সমালোচকের কথাগুলোকে মনে রাখতে হবে। তো শূদ্রক নিজের জীবনী সম্পর্কে কিছু কথা বলেছেন, মৃচ্ছকটিক যে গ্রন্থটা আছে তাতেও তিনি নিজের সম্পর্কে তিনি বলেছেন যে তিনি হচ্ছেন অসমক দেশের অধিবাসী। অসমক, অতালব্যস্বয় ম ক, অসমক দেশের তিনি অধিবাসী। শরীর বেশ সুন্দর ছিল, তার মুখটা পূর্ণিমা চন্দ্রের মতো রমণীয় ছিল, নয়ন দুটি ছিল তার মানে চাকচিক্য চক্রের মতো, তার শক্তিও বিশাল ছিল, এরকম তিনি জানিয়েছেন যে তার উপর ঈশ্বরের আশীর্বাদ, মহেশ্বরের আশীর্বাদ ছিল, এবং বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন তিনি। এইসব ব্যাপারগুলো তিনি জানাচ্ছেন তার যে নাটক, তাতে স্বাতী নামে এক রাজকুমারের সাথে মানে শিশুকালে লালিত পালিত হয়েছিলেন শূদ্রক, কিন্তু ঘটনাচক্রে স্বাতীর সাথে তার মনোমালিন্য হয়, এবং এই মনোমালিন্যটা তাদের আজীবন থেকে যায়। আরেকজন বন্ধু আছে শূদ্রকের, যার নাম হচ্ছে ভানুদত্ত। ঠিক আছে, ভানুদত্ত এবং স্বাতী দুই বন্ধু হচ্ছে শূদ্রকের। তো একটা বৌদ্ধ ভিক্ষু তাকে একসময় হত্যা করার চেষ্টা করেছিলেন, সংঘালিকা নাম ছিল। তো সেই সংঘালিকাকে হত্যা তিনি করেছিলেন উল্টো, এবং সেই সংঘালিকাকে হত্যা করে তিনি পালিয়ে গেছিলেন এক সময়, এবং তারপরে তিনি পরবর্তীকালে
রাজা হয়েছিলেন, এটাও জানিয়েছেন তিনি যে শূদ্রক একজন রাজা ছিলেন, কেউ কেউ বলেন সাতবাহন বংশের রাজা। তো সে রাজা হওয়ার পর তিনি তার বাল্যবন্ধু আবার সাথীকে হত্যা করেছিলেন। এইসব ঘটনাগুলো সবই কিন্তু জানা যায় বিভিন্ন জায়গা থেকে। বাল্যবন্ধু সাথীকেও তিনি হত্যা করেছিলেন। আর শূদ্রক নামে একাধিক ব্যক্তি মানে ভারতবর্ষে ছিলেন বলে অনুমান করা হয়। তো কোন শূদ্রকটা আসলে এই লেখক নাটকের, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মতান্তর আছে। কথা শরীর সাগর নামে একটা গ্রন্থ আছে, সেখানে শূদ্রকের নাম পাওয়া যায়। স্কন্ধ পুরাণ, ওখানেও তোমার শূদ্রককে রাজা বলা হয়েছে। বাণভট্টের হর্ষচরিত এবং কাদম্বরী যে দুটো গ্রন্থ, তাতেও কিন্তু শূদ্রকের উল্লেখ রয়েছে। বেতাল পঞ্চবিংশতি, আশা করি জানো সবাই, তাতে শূদ্রককে বর্ধমানের রাজা বলা হয়েছে। রাজশেখর একজন লেখক, মানে কাব্যমীমাংসা গ্রন্থের লেখক, তিনি শূদ্রকের নাম করেছেন তার গ্রন্থে। কলহনের নাম করছিলাম, কলহনের একটা গ্রন্থ আছে যেটা হচ্ছে জীবনীমূলক গ্রন্থ। তোমাদের সেকেন্ড ইয়ারে বলেছিলাম, দেখি কার স্মৃতিশক্তি বেশি। কলহনের একটা গ্রন্থের নাম বলেছিলাম। বিলহনের একটু আগে নাম বললাম, আর কলহন সেই প্রসঙ্গে এসেছিল। কলহনের একটা গ্রন্থ আছে। না, এতটুকু ভাবো যে কলহন নামটা কি প্রসঙ্গে এনেছিলাম তোমাদের, দেখি কার মনে আছে। আমিও একটু মনে করি, তোমাদের পড়িয়েছি কিন্তু কলহন শব্দটা কোনো একটা জায়গাতে পড়িয়েছিলাম। হ্যাঁ, আমার মনে পড়ে গেছে, তোমরা বলো। জীবনীমূলক বললাম না, তখনই মনে পড়লো যে কি প্রসঙ্গে এই কথাটা এসেছিল। কলহন একটা রাজার জীবনীমূলক গ্রন্থ রচনা করেছিলেন। রাজাদের নদী বাংলাতে হলে রাজাদের নদী হবে, তাহলে ওটা সংস্কৃত ভাষাতে কি ছিল গ্রন্থটার নাম? এত হিন্টস দিয়ে দিলাম, তবু বলা উচিত এরপর। রাজাদের নদী মনে পড়ছে যে কোনো? আচ্ছা, দীপ্তিকে পুরস্কৃত করা উচিত স্মৃতিশক্তির জন্য। এবারে বলো যে কি প্রসঙ্গে এই কথাটা এসেছিল সেকেন্ড ইয়ারে, কোন পড়াটা মানে আলোচনা সূত্রে এটা বলেছিলাম প্রথমে ভূমিকা হিসেবে, যে কলহনের রাজতরঙ্গিনী নামে একটা জীবনীমূলক গ্রন্থ আছে। জীবনীমূলক গ্রন্থ তোমাদের কি ছিল সেকেন্ড ইয়ারে, ভাবো, সেটা প্রসঙ্গে এসেছিল কথাটা। যা বাবা, এটা মনে পড়ছে না, জীবনীমূলক কি গ্রন্থ ছিল সেকেন্ড ইয়ারে? হ্যাঁ, চৈতন্যদেবের। চৈতন্যদেবের কি চৈতন্য ভাগবত ছিল, ওটা প্রসঙ্গেই প্রথমে আলোচনা করেছিলাম। চৈতন্য ভাগবত প্রসঙ্গে জীবনীমূলক গ্রন্থ সংস্কৃত ভাষা থেকে আলোচনা করেছিলাম, মনে পড়ছে? মুরারি গুপ্তের করচা বলেছিলাম। যাই হোক, রাজতরঙ্গিনীর কথা বলেছিলাম। কোন পেপারে ছিল এটা, চৈতন্য ভাগবতটা? সিসিবিজি 5। আর যারা মনে করতে পারছো না তারা কতটা ভুলেছে, গত বছরের কথাই ভুলে যাচ্ছে। অ্যানিভার্সারিগুলো মনে আছে যাদের যাদের বিয়ে হয়েছে? তুমি অ্যানিভার কত 8-10 বছর আগে বিয়ে হয়েছে আর মনে থাকে? যাই হোক, গত বছরের কথাগুলো সবাই ভুলে যাচ্ছে। আর যাদের বিয়ে হয়নি তাদেরকে তো কিছু বলার নেই, তারা আমাকেই ভুলে যাবে পরীক্ষার পরে। আচ্ছা, ঠিক আছে, তো যেটা বলছিলাম যে সেই যে রাজতরঙ্গিনী, তাতেও কিন্তু শূদ্রকের নাম আছে। সেখানে কি বলা হচ্ছে যে বিক্রমাদিত্যের পূর্ববর্তী রাজা তাকে বলা হচ্ছে। এবার বিক্রমাদিত্য শব্দটাও আশা করি বুঝতে পারছো যে বিক্রমাদিত্য উপাধি অনেকে নিয়েছিলেন, এগুলো ধোঁয়াশার মধ্যে রয়েছে। তো ধোঁয়াশার মধ্যে রয়েছে বলে তোমরা পরীক্ষায় মানে লিখবে না এটা নয়, তোমরা সেই ধোঁয়াশাটাকেই লিখবে যে এরকম এরকম আছে, এখানে এখানে বলা হয়েছে।
স্কন্দ পুরাণে তাকে রাজা বলা হয়েছে, বাণভট্টের হর্ষচরিত কাদম্বরীতে তার নাম উল্লেখ আছে, বেতাল পঞ্চবিংশতিতে তাকে বর্ধমানের রাজা বলা হয়েছে, রাজশেখরের কাব্যমীমাংসা গ্রন্থে কাব্যমীমাংসা যে গ্রন্থ তাতে শূদ্রকে নাম করা হয়েছে, কল্হণের রাজতরঙ্গিনীতে শূদ্রকে বিক্রমাদিত্যের পূর্ববর্তী রাজা বলা হয়েছে। তো তাহলে যে মৃচ্ছকটিকের রচয়িতা যিনি হচ্ছেন শূদ্রক, তিনি যথার্থই কি রাজা ছিলেন নাকি কোনো কবি নাট্যকার ছিলেন, সেটা নিয়ে নানা মানে সমালোচনা রয়েছে, তার শেষ নেই। জলি নামক একজন পাশ্চাত্য সমালোচক তিনি বলছেন শূদ্রক হচ্ছে ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীর লেখক। তারপরে ম্যাকডোনেল বলে একজন সমালোচক আছেন, তিনিও ষষ্ঠ শতককেই বলেছেন শূদ্রকের আবির্ভাব কাল। তারপরে হচ্ছে তোমার হ্যাঁ, আভিররাজ শিবদত্তকে শূদ্রক বলেছেন, মানে দুটো মানুষকে আবার এক করেছেন কিছু কিছু জন। সব থেকে শেষে আমাদের বাংলার একজন সমালোচককে নিতে পারি, যিনি হচ্ছেন ডক্টর সুকুমার সেন। ডক্টর সুকুমার সেন বলছেন যে শূদ্রক লেখকের আসল নাম নয়, সেটা হচ্ছে তার ছদ্মনাম। যেরকম বিক্রমাদিত্য এটা উপাধি নিতেন সবাই, সেরকমই শূদ্রক নামে বিভিন্ন জন ছিলেন, তার জন্য শূদ্রক হচ্ছে লেখকের ছদ্মনাম, এটা বলেছেন ডক্টর সুকুমার সেন। তো এটা হচ্ছে শূদ্রকের পরিচয়। তো সেই সূত্রে আমাদেরকে ধরতে হবে কালিদাসের পরবর্তী, কেন ধরতে হবে তারও একটা রিজন আছে, তার নাটক সূত্রে আমরা সেটা ধরতে পারি। যে মহাকবি ভাস, ভাস নাম শুনেছো? মহাকবি ভাসের নাম শুনেছো? হ্যাঁ, ভাস কে ছিলেন? আমি বলেই দিলাম, আবার জিজ্ঞাসা করছি। মহাকবি ভাস বললাম, আবার বলছি ভাস কে ছিলেন। মহাকবি ভাস ছিলেন কালিদাসের পূর্ববর্তী একজন মানে কবি বলা যাবে, দৃশ্যকাব্য যেহেতু রচনা করছেন, কবি তাকে বলা যাবে। তার মানে নাটকগুলো পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছে। তো বিভিন্ন তার নাটক রয়েছে, যেমন কর্ণভার, উরুভঙ্গ, দূতকাব্য, দূতঘটোৎকচ, পঞ্চরাত্র, মধ্যমবেয়ক, এরকম মোটামুটি 13খানি নাটক তার পাওয়া যায়। প্রতিমা নাটক আছে, অভিষেক নাটক আছে, চারুদত্ত তার একটা নাটক, ফেমাস নাটক, প্রতিজ্ঞা যৌগন্ধ নারায়ণ, এটা নাম শুনেছ আশা করি। স্বপ্ন বাসব দত্তা, ঠিক আছে, স্বপ্ন বাসব দত্তা, হরিবংশ, বালচরিত, এইসব নাটকগুলো টোটাল 13টা নাটক আবিষ্কৃত হয়েছে মহাকবি ভাসের, কালিদাসের পূর্ব যুগের একজন নাট্য মানে দৃশ্যকাব্য রচয়িতা। তার মধ্যে চারুদত্তটাকে নিতে হবে, কেননা শূদ্রকের মৃচ্ছকটিক আলোচনা সূত্রে চারুদত্তটা আসছে। চারুদত্তের যে বিষয় সেটারই পরবর্তী সংযোজন হচ্ছে মৃচ্ছকটিক, অর্থাৎ মহাকবি ভাস লিখেছেন চারুদত্ত নামক যে নাটক, সেটারই পরবর্তী সংযোজন মানে ওর পরে তাকে পরিবর্ধিত করেছেন শূদ্রক, মানে ওই চরিত্রগুলোকে নিয়ে ওটাকে বাড়িয়েছেন। এরকম বাংলা সাহিত্যে উপন্যাস আছে না, কি উপন্যাস বলো তো? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আছে। বললাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাংলা উপন্যাস এরকম আছে, দুটো পার্ট, দুটো উপন্যাস একে অপরের পরিপূরক। পথের পাঁচালী, অপরাজিত, কিন্তু এখানে লেখক হচ্ছেন একজনই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর এই যে চারুদত্তের কথা বললাম, তো এটা কার লেখা বললাম? চারুদত্তটা মহাকবি ভাস, এবং সেই
যে নাটক তার পরিবর্ধিত সংস্করণ মানে তার পরের অংশটুকুটা লিখেছেন মৃচ্ছকটিকে শূদ্রক, অর্থাৎ চারু দত্তের কাহিনীটাকেও তিনি দেখিয়েছেন, তার সঙ্গে নিজে কিছু আরও জয়েন্ট করে দিয়েছেন। এরকম বাংলা সাহিত্য কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, হয়তো কেউ একটা কোনো নাটক শেষ করলেন আর তারপর থেকে আরেকজন লিখতে শুরু করলেন, এটাও একটা স্টাইল লেখার। ওখানে ধরো টাইটানিক মুভিটা আশা করি জানো, নিরাশা বাদ দিয়ে শুরু হয়েছে, এবার কেউ টাইটানিক 2 সিনেমা তৈরি করে দিল অন্য লেখকে, আর ওখানে অন্যভাবে দেখালো বিষয়টাকে, আরও তার পরবর্তী অংশটা দেখালো, হয়তো কোনোভাবে একটা মিলনান্তক বিষয় দেখালো। তো সেরকম ব্যাপারটা এখনকার যুগে এরকম হয়, কবিতার ক্ষেত্রেও হয়, কেউ একটা কবিতা লিখলেন আর সেটাকে আরও কেউ অন্যভাবে উপস্থাপন করলেন সেই চরিত্রগুলোকে নিয়ে। তো শূদ্রকের সেই মৃচ্ছকটিক হচ্ছে তাহলে মহাকবি ভাসের চারু দত্তের পরবর্তী বা পরিবর্ধিত সংস্করণ বলা যায়। মহাকবি ভাসের আমি কয়েকটা নাটকের নাম বললাম, 13টি নাটক তিনি মোটামুটি লিখেছেন বা তার 13টি নাটক আবিষ্কৃত হয়েছে। কি কি বললাম কেউ বলো তো? দু একটাও নাম বলো। স্বপ্ন বাসব দত্তা বললাম, বাসব দত্তা আলাদা, ওটা তো অন্য লেখকের একটা বললাম না। স্বপ্ন বাসব দত্তা, প্রতিজ্ঞ যৌগন্ধনারায়ণ, আর চারু দত্ত, এটা তো এখন আলোচনাই করছি, পঞ্চরাত্র, কর্ণভার, উরুভঙ্গ, দূত ঘটোৎকচ মানে দূত কাব্য এটা, তারপর অভিষেক নাটক, প্রতিমা নাটক, এগুলো হচ্ছে তার লেখা সমস্ত নাটক। তাহলে চারু দত্তটা মোটামুটি ওটা মনে রাখতেই হবে, কারণ ওর পরবর্তী অংশ হচ্ছে শূদ্রকের মৃচ্ছকটিক। তো এটার বিষয়বস্তু জানার আগে এর অঙ্ক সংখ্যা হচ্ছে 10টা 10টা অঙ্কে রচিত শূদ্রকের মৃচ্ছকটিক। 10টি অঙ্কের নাম কি কি তোমাদের বইতে লেখা আছে, যদি বই পেয়েছো ভালো, আর যদি বই না পেয়েছো তো পিডিএফ দেখতে পারো, কিংবা আমি বলে দিচ্ছি। প্রথম অঙ্কের নাম হচ্ছে অলঙ্কারনাস্যা, অলঙ্কারন্যাসা এরকম উচ্চারণ হবে, অলঙ্কারন্যাসা, ঠিক আছে। দ্বিতীয়টার নাম হচ্ছে দূতকর সংবাহক কথা, দয়ে জফলা দীর্ঘ ত, দূতকর সংবাহক কথা, দ্বিতীয় অঙ্কের নাম। তৃতীয় অঙ্কের নাম হচ্ছে সন্ধিচ্ছেদ। চতুর্থ অঙ্কের নাম হচ্ছে মদনিকা সর্বিলক, সর্বিলক একটা ক্যারেক্টার, মদনিকাও একটা ক্যারেক্টার, মদনিকা সর্বিলক, তাহলে বর্ষ বয়ে রে ফসি লক, মদ, হ্যাঁ তন্ত্রী হসি কয়াকার, মদনিকা হাইফেন সর্বিলক, তালব্যস্য বয়ে রে ফসি লক, সর্বিলক। পঞ্চম অঙ্কের নাম হচ্ছে দুর্দিন, দূরবীন নয়, দুর্দিন, দয় হস্যু দয় রে ফসি দন্তন্য, দুর্দিন। এগুলো পিডিএফে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো তোমাদের বইয়ের পিডিএফ যেটা। আমি তবু একবার বলে দিচ্ছি। ষষ্ঠ অঙ্কের নাম হচ্ছে প্রবহন বিপর্যয়, বলে দিচ্ছি এই কারণেই, কারণ এগুলোর সঙ্গে সম্পর্ক আছে যে আলোচনাটা আমি এখন করব। সপ্তম অঙ্কের নাম হচ্ছে আর্যক অপহরণে। অষ্টম অঙ্কের নাম হচ্ছে বসন্ত সেনা মোচন। নবম অঙ্কের নাম হচ্ছে ব্যবহারে। সপ্তম অঙ্ক বললাম আর্যক অপহরণে, অন্তস্থ জয়ের ক, আর্যক অপহরণে। অষ্টম অঙ্ক বললাম বসন্ত সেনা মোচন, ময়কার চ দন্তন্য, বসন্ত সেনা মোচন। বসন্ত সেনা একটা ক্যারেক্টারের নাম। নবম অঙ্কের নাম হচ্ছে ব্যবহারে, দশম অঙ্ক হচ্ছে সংহার।
তো 10টি অঙ্কে লেখা শূদ্রকের মৃচ্ছকটিক নাটক। সংক্ষেপে এই ঘটনাটা তোমাদের বইতেও দেওয়া আছে, খুবই সংক্ষেপে দেওয়া আছে। আমি একটু আলোচনা করে দিই তোমাদের এই নাটকটা সম্পর্কে। তো এখানে বুঝতে পারছো যে এটা ভাস রচিত সেই চারু দত্তের দ্বিতীয় অংশ। তাহলে এখানে চারু দত্ত প্রধান চরিত্র। চরিত্রগুলো লিখে নিতে পারো, বইয়ে থাকলেও চরিত্রগুলো লিখে নাও, ওটা যাদের কাছে খাতা আছে, কেননা চরিত্রগুলো ভুলে যাবে। মূল ঘটনা হচ্ছে চারু দত্ত এবং বসন্ত সেনার ঘটনা। ঠিক আছে, চারু দত্ত হাইফেন দিয়ে বসন্ত সেনা লেখো। চারু দত্ত হচ্ছে নায়ক, বসন্ত সেনা হচ্ছে নায়িকা। বসন্ত সেনার নামটা শুনে ছেলের নাম মনে হবে, কিন্তু নায়িকা। ঠিক আছে, চারু দত্ত এবং বসন্ত সেনার ঘটনা। সেনা, হ্যাঁ, দন্ত সহায়িকা দন্ত নায়িকার বসন্ত সেনা। ওই যে বললাম নামটা শুনে পুরুষ পুরুষ মনে হবে, কিন্তু চারু দত্ত হচ্ছেন একজন ব্রাহ্মণ ব্যবসায়ী বা ব্রাহ্মণ বণিক, আর বসন্ত সেনা হচ্ছে বার বনিতা। ঠিক আছে, মানে ব্যবসা বৃত্তি যারা করে, বার বনিতা। তো এই দুজনের প্রেম কাহিনী বা প্রেমকে উপজীব্য করে ঘটনাটা, যেটা চারু দত্তে ছিল সেটাকেই টেনেছেন বললাম কাহিনীটাকে। দেবসেনা, হ্যাঁ দেবসেনা, বসন্ত সেনা। বসন্ত সেনা নামটা শুনেই মনে হবে যে ছেলের নাম। যাই হোক, চারু দত্ত হচ্ছে উজ্জয়িনী নগরের একজন বিত্তশালী ব্যবসায়ী ব্রাহ্মণ। আর উজ্জয়িনী নগরের যিনি রাজা, তার নামটা মনে রাখতে হবে হ্যাঁ, কি কি চরিত্র বললাম? ব্রাহ্মণ ব্যবসায়ী, উজ্জয়িনী নগরের চারু দত্ত, আর সেই নগরের বসন্ত সেনা একজন বারবনিতা, আর সেই নগরের রাজা হচ্ছেন পালক, পয়াকার ল পালক, যেটাকে আমরা ফেদার বলি না, পালক, সেই পালক। পালক হচ্ছে উজ্জয়িনী নগরের রাজা। তিনটে চরিত্র বললাম, চরিত্রগুলো ভুলে যাবে, প্রচুর চরিত্র আছে, একদম মনে করে করে মনে মনে ধরে রাখো। এই জন্য আস্তে আস্তে বলছি আমি, নইলে সব ভুলে যাবে, শেষে আমি আবার জিজ্ঞাসা করব। পালক হচ্ছে উজ্জয়িনী নগরের রাজা, সেই নগরের একজন বাসিন্দা, মানে ব্রাহ্মণ ব্যবসায়ী হচ্ছে চারু দত্ত, আর তার প্রেমিকা হচ্ছে বসন্ত সেনা, সে হচ্ছে বারবনিতা। তো কাহিনীটা দুজনকে নিয়ে। তো সেই চারু দত্ত উজ্জয়িনীর একজন বিত্তশালী ব্যবসায়ী ব্রাহ্মণ ছিলেন, কিন্তু বিভিন্ন সৎ কাজ করেছিলেন। তিনি অনেক দান খয়রাত করেছিলেন মানুষকে, আর অত্যধিক অর্থ ব্যয় করার জন্য তার দরিদ্র দশা উপনীত হয়েছিল। এবারে কি হচ্ছে না, তোমার সে প্রেমে পড়ে সেই বারবনিতা বসন্ত সেনার। কোথায় প্রেমে পড়েছিল না, বসন্তকালে একটা মহোৎসব হয়েছিল, মদন মহোৎসব। সেই সময় কামদেবের যে মন্দির ছিল, সেই মন্দিরে সেই বিত্তশালিনী বারাঙ্গনা তথা সেই বারবনিতা বসন্ত সেনার প্রতি আকৃষ্ট হয়। তো এখানে বসন্ত সেনা কিন্তু বিত্তশালী, তার চাকর বাকর সব আছে, টাকা পয়সা, গয়না টয়না, সোনা দানা সব কিছুই আছে তার। চারু দত্তও এক সময় ছিল, কিন্তু বর্তমানে তার দুরবস্থা। তো এদিকে আবার চারু দত্তের স্ত্রী আছে কিন্তু, ঠিক আছে। চারু দত্তের স্ত্রীর নাম হচ্ছে ধূতা, মনে রাখবে, ধয়ে দীর্ঘ তয়াকার। চারু দত্তের স্ত্রীর নাম হচ্ছে ধূতা। কতগুলো ক্যারেক্টার হলো এতক্ষণ পর্যন্ত? 4টা না। পালক বললাম রাজার নাম, ব্রাহ্মণ ব্যবসায়ী চারু দত্ত, তার স্ত্রীর নাম ধূতা, এবং তার প্রেমিকা হচ্ছে বসন্ত সেনা। ধূতার প্রসঙ্গে পরে আসছে।
তো এখানে কি হচ্ছে না তোমার সেই দীপ্তি কি বলছে, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, একটু ওয়েট, দাঁড়া ফোন আমার ল্যাপটপের চার্জটা লাগিয়ে দিই, একটু ওয়েট। হ্যাঁ এবার বলো কি বলছিলে কুহেলি। বসন্ত সেনা বারবনিতা ছিল, যারা সেই ব্যবসাবৃত্তি করে না, তো সেই সূত্রে সে কিন্তু অনেক ধন সম্পদের অধিকারিণী ছিল। আর চারু দত্ত হচ্ছে ব্রাহ্মণ একজন ব্যবসায়ী, কিন্তু সে এত মানুষকে দান খয়রাত করেছে, তার দরিদ্র অবস্থা দেখা দিয়েছে। যে রাজ্যের উজ্জয়িনীর কথা বলা হচ্ছে, উজ্জয়িনী থেকে মনে পড়ছে কার জন্মভূমি উজ্জয়িনী? হুম, তো সেই উজ্জয়িনী নগরে সেই সময় রাজা ছিল পালক, কয়াকার ল পালক, মনে রাখবে। আর স্ত্রীর নাম বললাম চারু দত্তের স্ত্রীর নাম হচ্ছে ধূতা, ধয় দীর্ঘ তয়াকার। বেশ এই কটা চরিত্র এখন পর্যন্ত পড়লাম। তো আরও কারো অসুবিধা আছে নাকি বুঝতে? এখানে প্রেমে পড়েছিল সেই কামদেবের মন্দিরে, সেই বিত্তশালিনী বারাঙ্গনা বসন্ত সেনার প্রতি আকৃষ্ট হয়েছিল এবং প্রেমে পড়েছিল সেই দরিদ্র ব্রাহ্মণ বলা যাবে এখন, ব্যবসায়ী নয়, চারু দত্ত। তার স্ত্রী থাকা সত্ত্বেও কিন্তু সে তার প্রতি আকৃষ্ট হয়েছিল। এবারে কি হচ্ছে না তোমার, তার সাথে সাথে অন্যদিকে আরও তোমার আরেকজন আছে এখানে, যেও কিন্তু ওই বসন্ত সেনার প্রেমে পড়েছিল, যার নাম হচ্ছে সকার। সকার কে ছিল? সকার বানান হচ্ছে তালব্যস্য কয়াকার সকার, সে কিন্তু চরিত্রহীন ছিল, সেও বসন্ত সেনার প্রেমে পড়ে। সকার কে ছিল? যে রাজার কথা বললাম সেই পালক, উজ্জয়িনী নগরের রাজা, তার শ্যালক। পালক রাজার শ্যালক, পালকের শ্যালক সকার, তো মনে থাকবে তাহলে, পালকের শ্যালক সকার। শোনা যাচ্ছে? হুম, বলো। না না বলিনি, পালকের কথা বললাম, পালক রাজা, তার স্ত্রী, তার স্ত্রীর একজন অবৈধ ভ্রাতা হচ্ছে সেই চরিত্রহীন সকার। সকারের এটা আসল পরিচয়, সে নিজেরও শ্যালক নয়, মানে পালকের স্ত্রী, যে স্ত্রীর অবৈধ ভ্রাতা বা চরিত্রহীন সকার, সেই সকার চরিত্রটাই সকার প্রেমে পড়েছে বসন্ত সেনার। মানে এখানে দুজন হলো, চারু দত্ত এবং সকার দুজনেই প্রেমে পড়েছে, আর তার প্রতি আকৃষ্ট হয়ে তার পশ্চাৎ হয় সেই সকার, জোরপূর্বক তাকে পেতে চাই, এরকম একটা ব্যাপার। তো সকারের চরিত্রটা খল চরিত্রের মতো, ঠিক আছে, কিন্তু যেটা চারু দত্ত চরিত্র সে কিন্তু নায়ক চরিত্রটা মনে রাখবে। এবারে কি হয়েছে না তোমার, দেখবে প্রথম যে অঙ্কটা আছে নাটকের, সেটার নাম হচ্ছে অলঙ্কারণ্যাসা, মানে অলঙ্কার শব্দটা আছে বুঝতেই পারছো, যে অলঙ্কারণ্যাসা। তো অলঙ্কারের ঘটনায় আছে এখানে কিন্তু, তো কি আছে না তোমার, সেই যেই বসন্ত সেনার কথা বললাম সে তো বারবনিতে বৃত্তি করে, তার কাছে ধন সম্পদ প্রচুর আছে। কোনো একটা তোমার সূত্রে কি হয়েছিল না, চারু দত্তের গৃহে সে এক সময় আশ্রয় নিয়েছিল এবং চারু দত্তের কাছে নিজের সমস্ত অলঙ্কারগুলো সে গচ্ছিত রেখেছিল। চারু দত্তের প্রতিও আকৃষ্ট ছিল কিন্তু বসন্ত সেনা, সে তার সমস্ত অলঙ্কার গচ্ছিত রেখেছিল চারু দত্তের কাছে। কারো যদি বুঝতে অসুবিধা হয় মাঝে আমাকে আটকিয়ে বলবে, শেষের দিকে যদি বলো স্যার পুরোটাই বুঝতে পারিনি, অসুবিধা হবে, অনেক বড় ঘটনাটা তো,
তো তখন দেখবে এলোমেলো হয়ে গেছে। মাঝে এখন যদি বলতে বলতেই বুঝতে না পারো তো জিজ্ঞাসা করবে সঙ্গে সঙ্গে, তাহলে রিপিট করতে অসুবিধা হবে না, বাকিরা শুনে নেবে। আর একদম শেষ হয়ে গেল তারপরে বলবে ওই জায়গাটা এই জায়গাটা, বলতে পারো অসুবিধা নেই, কিন্তু এখন বললে ওটা বুঝতে আরও সুবিধা হবে তোমাদের, কারণ আমি একদম আস্তে স্লোভাবে বলছি ঘটনাগুলো। তো এখানে কি বললাম না, এক সময় চারু দত্তের গৃহে বসন্ত সেনা সেই যে তার প্রেমিকা সে আশ্রয় নিয়েছিল এবং চারু দত্তের কাছে তার নিজের সমস্ত অলংকারগুলো গচ্ছিত রেখে গিয়েছিল। এতদূর পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, আরেকটা ঘটনা আছে, দ্বিতীয় অঙ্ক যেটা, সেখানে একটা ঘটনা আছে, একটা চরিত্র আছে। একজন দরিদ্র ভিক্ষুর কথা আছে, তার নাম হচ্ছে সংবাহক। ভিক্ষুটার নাম হচ্ছে সংবাহক, মনে রাখবে। চরিত্র প্রচুর আছে, আসলে ঘটনাটা বড় তো সংক্ষেপে বলতে গেলে চরিত্রগুলোই বারবার আসবে। সংবাহক হচ্ছে একজন ভিক্ষু। তো সে কি করেছিল, এক সময় জুয়া খেলেছিল, ঠিক আছে। সেই জুয়া খেলে মানে হেরে গিয়েছিল এবং সে টাকা পয়সাগুলো দিতে পারেনি। ফলে যাদের কাছে হেরেছিল তারা প্রচুর কিন্তু তাকে মারধর করেছিল এবং সে ছিল চারু দত্তেরই একজন মানে স্নেহভাজন বলা যায় বা তার সেবক বলা যায়, ঠিক আছে। তো সেই সংবাহক যখন মার খাচ্ছিল তখন তাকে কিন্তু বসন্ত সেনা অর্থাৎ সেই চারু দত্তের যে প্রেমিকা সে কিন্তু তাকে বাঁচিয়েছিল এবং আশ্রয়ও দিয়েছিল তার বাড়িতে। তো সেই বসন্ত সেনা যে জানতে পেরেছিল যে চারু দত্তের তোমার একজন সেবক হচ্ছে সংবাহক, তার জন্য সে কী করেছিল, সে যে জুয়ারিদের কাছে টাকা পয়সা হেরেছিল সেখানে কত টাকা হেরেছিল, সেই 10 তোমার সুবর্ণ মুদ্রা মানে 10টা সোনার মুদ্রা, তো সেগুলো তাদেরকে দিয়ে দিয়েছিল। কে দিয়েছিল? বসন্ত সেনা, এবং প্রাণ রক্ষা করেছিল সংবাহকে। সংবাহকের যেহেতু প্রাণ রক্ষা করেছিল, সংবাহকের চরিত্রের পরিবর্তন ঘটে গেছিলো, তারপর থেকে সে কিন্তু আর জুয়া খেলেনি। সে কী হয়েছিল না, সে বৌদ্ধ সন্ন্যাসীতে রূপান্তরিত হয়েছিল, বৌদ্ধ সন্ন্যাসী হয়ে গেছিলো, মানে পরবর্তী জীবনটা সে ভালোভাবে কাটাবে সেটাই সে প্রতিজ্ঞা করেছিল, তো তার জীবনের পরিবর্তন ঘটে। এরপরে কি হচ্ছে, আরেকটা চরিত্র আসবে যার নাম হচ্ছে সর্বিলক। চরিত্রটার নাম হচ্ছে সর্বিলক, তালব্যস্য বয়েরে ফসি ল ক। সর্বিলকটা কে? একজন জনৈক দরিদ্র ব্রাহ্মণ। বানানটা মনে রাখবে, তালব্যস্য বয়েরে ফসি ল ক, সর্বিলক। সেও দরিদ্র ব্রাহ্মণ, আর সে একজনের প্রেমে পড়েছিল। কার প্রেমে পড়েছিল? বসন্ত সেনার পরিচারিকা। বসন্ত সেনার পরিচারিকার নাম হচ্ছে মদনিকা। তাহলে এখানে সর্বিলক আর মদনিকার একটা আমরা উপকাহিনী পাবো। দেখো অনেকটা উপন্যাসের মতো, কাহিনীর সঙ্গে উপকাহিনী থাকে। তাহলে এখানে সর্বিলক আর মদনিকা নাম দুটো একসঙ্গে মনে রাখবে। তো সর্বিলক একজন সেই জনৈক দরিদ্র ব্রাহ্মণ ছিল। বসন্ত সেনা যে বারবনিতা বা সেই বিত্তশালী মহিলা, তারই যে পরিচারিকা তার নাম হচ্ছে মদনিকা, তার প্রেমে আসক্ত হয়েছিল এবং মদনিকাকে সে বিবাহ করতে চেয়েছিল, ইচ্ছুক হয়েছিল। বিবাহ করতে গেলে অর্থের প্রয়োজন হয়, তো সেই সর্বিলক ভেবেছিল যে কিভাবে অর্থটা পাওয়া যাবে। সে কিন্তু চৌর্যবৃত্তিতে পটু ছিল, চুরি করত। কার বাড়িতে ছিঁদ দিতে গিয়েছিল না, চারু দত্তের বাড়িতে। চারু দত্তের বাড়িতে কার গচ্ছিত সোনা ধন সম্পদ ছিল? হ্যাঁ, বসন্ত সেনার। সেই কতদূর বুঝতে পেরেছো? হ্যাঁ, সর্বিলক কে ছিল? বসন্ত সেনার। হ্যাঁ,
বসন্ত সেনার যে পরিচারিকা তারই মানে প্রেমিক বলতে পারো শর্মিলককে। তো এখানে মনে রাখবে বসন্ত সেনা লিখেছো, চারুদত্ত লিখেছো, বসন্ত সেনার ডান দিকে একটা অ্যারো চিহ্ন দিয়ে তুমি পরিচারিকা লিখে আর মদনিকা লিখতে পারো। এভাবে ছকগুলো করতে হয়। মদনিকার সঙ্গে প্লাস দিয়ে লিখে নিতে পারো শর্মিলক। ঠিক আছে, নিজে বোঝার জন্য এভাবে করবে। তো শর্মিলক চৌর্যবৃত্তিতেও পটু ছিল। তার জন্য সে কি করেছিল না, কুহেলি একটু মিউট করে দাও, বলে দিচ্ছি। তো এখানে শর্মিলক কি করছে না, চারুদত্তের বাড়িতেই সেন দিচ্ছে। আর চারুদত্তের বাড়িতে কি আছে না, সেই ধন সম্পদগুলো সব গচ্ছিত অবস্থায় আছে। বসন্ত সেনা তো তাকে সব রাখতে দিয়েছিল, আর সেইগুলোই সে চুরি করেছিল। মানে বুঝতে পারছো চারুদত্তের বাড়ির অবস্থাটা কীরকম হবে। এক তো গচ্ছিত সম্পদ, সে তো দরিদ্র মানুষ। এবার যদি সে বলে যে ইয়েকে, তার প্রেমিকা, তার প্রতি আকর্ষণ রয়েছে, দুজনে একের অপরের প্রতি আকৃষ্ট, এবং এত ধন সম্পদ সে যদি বলে যে চুরি হয়ে গেছে, এই কথাটা বিশ্বাসযোগ্য তো হবে না, না? বুঝতেই পারছো চারুদত্তের অবস্থাটা সেই রকম কী। সে তো নিজে কিছু করেনি, তার বাড়িতে সিঁধ কেটে চুরি করেছে শর্মিলক। কী জন্য চুরি করেছে, সেও আবার একটা স্বার্থে পড়ে গেছে যে মদনিকাকে সে বিয়ে করবে বলে। তো এবারে কি হচ্ছে না, এই যে একটা ঘটনা, সেখান থেকে বাঁচার জন্য চারুদত্তের স্ত্রী, সে কিন্তু মানে দরিদ্রতা হলেও সে কিন্তু মানে একজন যে নারী চরিত্র যে এতটা মহিমায় উজ্জ্বল হতে পারে সেটার নিদর্শন দিয়েছে। তো চারুদত্তের স্ত্রী ধূতা কী করলো, নিজের গলার হারটা বসন্ত সেনাকে দেওয়ার জন্য পাঠিয়ে দিল। নিজের গলার যে হার, দামি হার, সেটা সে কিন্তু, চারুদত্তের স্ত্রী ধূতা, আগেই ধূতার নামটা বলেছি আমি, চারুদত্তের স্ত্রীর নাম ধূতা। তো তার স্ত্রী, সেও বুঝতে পারছে যে স্বামী কীরকম সংকটে পড়ে গেছে। তো সে তার জন্য নিজের গলার হার বসন্ত সেনাকে দেওয়ার জন্য পাঠিয়ে দিল। ফলে বুঝতেই পারছো যে এখানে দুজনের মধ্যে, দীপ্তি কিছু বলছো? এর আগে বললাম শর্মিলকের কথা বললাম, ওটা শুনেছো? শর্মিলক মদনিকা গেছিল। হ্যাঁ, তো এই সিঁধ কেটে যখন চুরি করে নিল শর্মিলকে চারুদত্তের বাড়িতে, তখন চারুদত্ত নিরুপায় হয়ে গেল। একে তো দরিদ্র ব্রাহ্মণ, কি করবে সে খুঁজে পাচ্ছে না। তারপরে আবার সেই প্রেমিকার সব অলংকার বস্তু, প্রেমিকা তাকে সন্দেহ করবে নাকি, যেহেতু সে দরিদ্র হয়ে গেছে, এখন তার কাছে কিছু নেই। তারপরে আবার গচ্ছিত সম্পদ, এগুলো যদি বলে চুরি করেছে কেউ সিঁধ কেটে, সেটাই বিশ্বাসযোগ্য হবে কিনা, এই বিপাকে পড়েছে চারুদত্ত। সেই সময় তার স্ত্রী মানে তাকে সাহায্য করলো। তার স্ত্রী হচ্ছে ধূতা, চারুদত্তের স্ত্রীর নাম ধূতা, ধয় দীর্ঘ তো আকার। তো সেই ধূতা কী করলো, নিজের গলার হার সেই বসন্ত সেনাকে দেওয়ার জন্য পাঠিয়ে দিল। এর ফলে কি হলো, দুজনের মধ্যে আরও প্রেমটা নিবিড়তর হলো। এক সময় বসন্ত সেনা চারুদত্তের গৃহে এসেছিল। বলো। না, অঙ্ক অনুসারে বলছি না আমি, একসঙ্গে টোটাল বলছি। তোমাদের বইয়ে অঙ্ক অনুসারে দেওয়া আছে, একটু পারলে দেখে নিও। আমি ঘটনাটা বোঝাচ্ছি, এবার অঙ্ক অঙ্ক করে বললে এলোমেলো হয়ে যাবে। যাক, একসঙ্গে পুরো ঘটনাটা জেনে নাও, তারপরে ভাগ করতে সুবিধা হবে। পরে ভাগ করে নিও, আমি পুরো ঘটনাটাই বলে দিচ্ছি একবারে। তো এক সময় কি হচ্ছে না, তোমার বসন্ত সেনা জানতে পারছে এই যে শর্মিলক কী করছে না, চুরি করছে গয়নাগুলো। কী উদ্দেশ্যে চুরি করেছিল সে? হ্যাঁ, তো সে ওই মদনিকাকে গিয়ে নিয়ে গয়নাগুলো সব দিচ্ছিল, আর বলছিল যে এই সব ঘটনাগুলো। তো এই যে ঘটনা, চুরি করে নিয়ে এসেছে এই গয়নাগুলো, এটা মদনিকা কিন্তু চিনে নিয়েছে গয়নাগুলো, যে এগুলো তো আমার মালকিনের গয়না, মানে বসন্ত সেনার গয়না। সে তো পরে থাকতে দেখেছে। বসন্ত সেনার গয়নাগুলো তুমি কোথা থেকে পেলে?
তো সে জানালো যে সে চুরি করে নিয়ে এসেছে। ফলে কি হচ্ছে না, এই যে ঘটনাটা এটাও কিন্তু শুনে নিয়েছে বসন্ত সেনা, দূর থেকে এই ঘটনাগুলো সবই কিন্তু শুনে নিয়েছিল। আর তারপরে কি হলো না, এই যে সর্বিলোকের নায়িকা মদনিকা সে কিন্তু এগুলো নিতে অস্বীকার করলো, যেহেতু তার মালকিনের এই সমস্ত জিনিস, বললো যাও তুমি ফেরত দিয়ে আসো। তো তখন আবার কি করলো, সেই সর্বিলক এবার গিয়ে কি বলবে যে সিন্ধকে এটা চুরি করেছি, সে তো জানতে পারছে যে এটা মদনিকার মালকিনের, আবার পেয়েছে কোথায়, চারু দত্তের বাড়িতে। তো সে বলতে এলো যে ইয়েকে দিতে এলো যখন বসন্ত সেনাকে, সে তখন বলল যে চারু দত্ত এগুলো দিয়ে পাঠিয়েছে। তো আরেকটা ঘটনা হচ্ছে যে বসন্ত সেনাকে সেই তার আগে কি দিয়েছিল, একটা সেই হার দিয়েছিল, গলার হার, কে দিয়েছিল? হ্যাঁ, বসন্ত সেনা তো সব কিছুই জেনে গেল যে কি ঘটনাটা ঘটেছে, কে চুরি করেছে, কে সেঁত দিয়েছে, কিভাবে কি হলো। তখন সে কিন্তু সেই গলার হারটা ফেরত দিতে গিয়েছিল, কোথায় না চারু দত্তের গৃহে গিয়েছিল। তো সে রাত্রে আবার বর্ষা ছিল, তো বসন্ত সেনা সেখানেই কিন্তু থেকে গিয়েছিল। এখানে চারু দত্তের ছেলে, তার নাম হচ্ছে রোহসেন। রোহসেন, আ বাংলায় বলি রয়কার হ দন্ত সেকার দন্ত ন, রোহসেন, ঠিক আছে। তো রোহসেন প্রচুর কান্নাকাটি করছিল সেই দিন। কী জন্য কান্নাকাটি করছিল, সে সোনার গাড়ি চাইছিল, গাড়ি চালাবে বাচ্চাটা, সোনার গাড়ি চাইছিল। তাকে কিন্তু মাটির গাড়ি দেওয়া হয়েছিল, তো সেই মাটির গাড়ি পেয়েছে বলে সে কিন্তু প্রচুর কাঁদতে থাকে। তো বসন্ত সেনা সেই ঘটনাটা দেখে এবং শিশুটাকে কাঁদতে বারণ করে, এবং তার যত সব গয়নাগুলো ছিল সেই গয়নাগুলো সে কিন্তু সেই সোনার গাড়িটাই সাজিয়ে দেয়, এবং মানে সোনার গাড়িটা বলছি, মাটির গাড়িটাই সাজিয়ে দেয়। ফলে সেই মাটির গাড়িটা সেই সোনার গাড়ির মতোই দেখতে লাগছে, আসলে সোনা দিয়েই ভরপুর। তো এতে রোশন কিন্তু মানে সন্তুষ্ট হয়। এবং এই যে জায়গাটা, এই জায়গাটার নামই মানে এই জন্যই নাম কিন্তু মৃচ্ছকটিক, নাটকটার নাম কি ছিল, মৃচ্ছকটিক মানে কি বলেছিলাম? হ্যাঁ, তো সেই মাটির গাড়ি দেওয়া হয়েছিল বলেই চারু দত্তের ছেলে রোহসেন কান্নাকাটি করছিল, এবং সেটাকে সোনার গাড়িতে রূপান্তরিত করে দিল কে না, সেই, হ্যাঁ, বসন্ত সেনা। এখানে যেন শুধু সেই শিশুটা নয়, তার জীবনটাকেও, চারু দত্তের জীবনটাকেও যেন সোনা দিয়েই মুড়ে দিল, সোনা স্বরূপ সেই প্রেম ভালোবাসা বা আকর্ষণ যা কিছুই আছে সেটাতে যেন মুড়ে দিল। এখানে নামকরণটা বিশাল তাৎপর্য রয়েছে। যাই হোক, এখানে তাহলে তার কান্নাটা থামলো। এরপরে কি হচ্ছে না, একটা তোমার উৎসব আছে দেখবে এখানে ঘটনা চক্রে, একটা উৎসব আছে সেখানে চারু দত্ত বসন্ত সেনাকে কোথায় নিয়ে যাবে, উদ্যানে নিয়ে যাবে, তাদের একটা মানে অভিসারের মতো ব্যাপার আছে, সেখানে উদ্যানে নিয়ে যাবে, তার জন্য গাড়ি প্রস্তুত করা হচ্ছে। গাড়িটা যেহেতু উৎসবের দিন ছিল, চারিদিক থেকে মানে গাড়ি সাজানোর একটা ব্যাপার ছিল, রথের মতো গাড়িগুলো। তো সেখানে কি হচ্ছে না, বসন্ত সেনাকে উদ্যানে নিয়ে যাওয়ার জন্য যে চারুদত্ত যে গাড়িটা প্রস্তুত করেছিল, সেই গাড়িটা চারুদত্তের বাড়ির বাইরে ছিল না, অন্য একটা গাড়ি ছিল। কার গাড়িটা ছিল না, সকারের। সকারকে, চারু দত্তের বাড়ির বাইরে সকারের গাড়ি ছিল। হুম, পালকের শ্যালক, পালক শ্যালক মনে রাখবে। তো পালক শ্যালক সকার, তো সেই সকারের গাড়িটা সেখানে ছিল ঘটনাচক্রে, ইয়ের বাড়ির বাইরে, চারু দত্তের বাড়ির বাইরে। আর বসন্ত সেনা কি করেছে, ভুল করে সেই সকারের গাড়িতে চেপে গেছে। এখানে আরেকটা ঘটনা আছে, আরেকটা চরিত্র আছে যেটা তোমার হচ্ছে, দাঁড়াও এক মিনিট। হ্যাঁ, তোমাদের বইতে এই যে ঘটনাটা আছে এটা সপ্তম অঙ্কে দেওয়া আছে দেখবে, অপহরণী, আর্যক অপহরণী। হ্যাঁ, এখানে আর্যক নামে একটা চরিত্র আছে, তার জন্য সপ্তম অঙ্কটার নাম হচ্ছে আর্যক অপহরণী। তো সেই আর্যক যে চরিত্রটা আছে, সে তোমার কারাগারে বন্দি ছিল এক সময়। কে বন্দি রেখেছিল তাকে, রাজা পালক। কেন বন্দি, কেন বন্দি রেখেছিল রাজা পালক তাকে, কারণ
ভবিষ্যৎবাণী বা বিজ্ঞানে বিশ্বাসী ছিল, জ্যোতির্বিদ্যাতে। সেখানে বলা হয়েছিল যে এই যে আর্যক কিন্তু রাজা হবে পালককে হত্যা করে। সেই ভয়েই পালক তাকে কিন্তু বন্দি করে রেখেছিল। কোনো ক্রমে কিন্তু সেখান থেকে আর্যক মুক্তি পেয়েছে। আর্যক চরিত্রটা মনে রাখবে। তো আর্যক অপহরণে এখানে কি হয়েছে না, সেই আর্যক কি করেছে তোমার, সেই গাড়িতে বসে গেছে। কোন গাড়িতে? যেটা তোমার চারুদত্তের গাড়ি ছিল, সেটাতে আর্যক বসে গেছে। সে ঢাকা নিয়ে আছে, লুকিয়ে আছে, সে তো পালিয়ে এসেছে না পালকের ওখান থেকে। দীপ্তি কিছু বলছো? স্যার, হ্যাঁ বলো। স্যার বলছে আর্যকের পরিচয়টা তাহলে কি হবে? আর্যকে সর্বিলকের বন্ধু হবে। সর্বিলক আছে না, সর্বিলকের বন্ধু হবে। এক মিনিট, একটু wait। দীপ্তি হাত তুলছিল, কিছু বলছে? আরো বলতাম। হ্যাঁ, তো এখানে যে ঘটনাটা বলছিলাম, তাহলে দুজনের গাড়িতে দুজন বসে পড়েছে এখানে। সেই আর্যক বসেছে চারুদত্তের গাড়িতে, আর বসন্ত সেনা বসে গেছে সকারের গাড়িতে। তো এখানে বুঝতেই পারছো, সকার তো এমনিতেই বসন্ত সেনাকে পাওয়ার জন্য পাগল হয়েছে। তো যখন বুঝতে পারলো বসন্ত সেনা যে আসলে এটা গাড়িটা নয়, এটা চারুদত্তের গাড়ি নয়, তখন সে সেখান থেকে কিন্তু নামতে গিয়েছিল। সেখানে যখন নামতে গিয়েছিল তখন সকার কিন্তু তাকে নামতে দেয়নি, তাকে বসে আনার অনেক চেষ্টা করেছিল। ফলে যখন ব্যর্থ হলো, তাকে তো কিন্তু গলা টিপে মারার চেষ্টা করে বসন্ত সেনাকে। বসন্ত সেনা কিন্তু মৃত হয়নি, কিন্তু মূর্ছিত হয়ে পড়ে গেছিলো, মানে অজ্ঞান হয়ে গেছিলো। তাকে মৃত ভেবে সকার সেখান থেকে কিন্তু পালিয়ে যায়। এখানে সেই মূর্ছিতা বসন্ত সেনাকে একজন সুস্থ করে। এটা একটা উদ্যানের ঘটনা। সেই উদ্যানে সেই ভিক্ষুকটা প্রবেশ করে। এর আগে একটা ভিক্ষুকের কথা বললাম, যাকে তোমার বসন্ত সেনা বাঁচিয়েছিল। কি নাম বলেছিলাম? সংবাহক। সংবাহক, হ্যাঁ। তো সেই সংবাহক এখানে আসে, এবং সে কিন্তু বসন্ত সেনাকে নিয়ে চলে যায় এবং তাকে সুস্থ করে তোলে, এখান থেকে সরিয়ে নিয়ে যায়। এবারে কি হয়েছে না, তো সরকার অভিযোগ এনেছে চারুদত্তের বিরুদ্ধে যে সে বসন্ত সেনাকে হত্যা করেছে। বিভিন্ন মামলা হয়। বসন্ত সেনার গয়না টয়না সব চারুদত্তের বাড়িতে পাওয়া যায়, সবই চক্রান্ত ছিল। ফলে কি হয় না, রাজা এখানে বললাম, যখন দেখলো সরকার কি করলো না, হত্যা করতে গিয়েছিল ইয়েকে, বসন্ত সেনাকে। যখন সে নেমে চলে যাচ্ছিল তার গাড়ি থেকে, তখন কি করলো, সরকার তাকে হত্যা করতে উদ্যত হয়। সরকারে এখানে ভেবেছিল যে বসন্ত সেনা মৃত হয়েছে, কিন্তু বসন্ত সেনা কিন্তু মারা যায়নি। তার গলা টেপায় সে কিন্তু কী হয়েছিল না, মূর্ছিত হয়েছিল, এবং সরকার সেখান থেকে পালিয়ে যায়, ভেবেছে মৃত্যু হয়েছে বসন্ত সেনা। আর বসন্ত সেনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায় তারই একজন, মানে তাকে মানে বাঁচিয়েছিল, যাকে তোমার ওই সংবাহক, যে পদ পরবর্তীতে বৌদ্ধ ভিক্ষু বা বৌদ্ধ সন্ন্যাসীতে পরিণত হয়েছিল, সেই জুয়া খেলার ওখানে ফেসেছিল বললাম না, সেই সংবাহক এসে বাঁচিয়ে সুস্থ করে তোলে বসন্ত সেনাকে। কিন্তু বসন্ত সেনা সেখানে ছিল না, ওখান থেকে নিয়ে চলে যায় তাকে। সরকার কী করেছিল, এরপর চারুদত্তের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, এবং বসন্ত সেনাকে, মানে বসন্ত সেনাকে যে হত্যা করেছে চারুদত্ত, এরকম ষড়যন্ত্র করেছে। আর ফলে আরও কিছু প্রমাণও পাওয়া যায়, যেগুলো তৈরি করা হয়েছিল চক্রান্ত হিসেবে।
চারু দত্তের বাড়িতে বসন্ত সেনার সেই গয়না টয়না এসব জিনিসগুলো। ফলে কি হয় না, এখানে রাজা কি আছে উজ্জয়িনী নগরের? পালক। 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 তো সেই পালক রাজা কি করলো না, বিচার যখন হলো তখন মৃত্যুদণ্ড হয়। এখানে চারু দত্তের মৃত্যুদণ্ড হয়। তাকে সেই বধ্যভূমিতে নিয়ে আসা হয়, যেখানে তাকে শুলে চড়ানো হবে, সেটাকে মশানও বলা হয় বা বধ্যভূমিও বলা হয়। তো এখানে স্বামীর দণ্ডাদেশ শুনেছে। এতে চারু দত্তের স্ত্রী, মানে বুঝতেই পারছো, ধূতা, তিনি কি করছেন, আত্মাহুতি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। স্বামীও মারা যাবে এবং তিনিও এখানে মৃত্যুবরণ করবেন, স্বেচ্ছায় মৃত্যু। তো এখানে কি হচ্ছে না, সেই বৌদ্ধ ভিক্ষু তথা সংবাহক, সেই যখন বধ্যভূমিতে আনা হচ্ছে ইয়েকে, চারু দত্তকে, তাকে শুলে চড়ানোর জন্য। আর সেই সময়েই এই ঘটনাক্রমে ওখানে আমি শুনতে পাই ঘটনাগুলো সব কিছুই, সেই বৌদ্ধ ভিক্ষু সংবাহক তখন সে সঙ্গে সঙ্গে বসন্ত সেনাকে নিয়ে উপস্থিত হয় এবং সকারে সেই যে মিথ্যে অভিযোগগুলো ছিল সেগুলোর প্রমাণ করে দেয়, সে সব কিছুই মিথ্যা, আসল ঘটনা সব কিছুই সে বলে দেয়। ফলে কি হয় না, এখানে বুঝতেই পারছো যে চারু দত্তে মৃত্যুমুখ থেকে সে ফিরে আসে। অন্যদিকে আরেকটা ঘটনা দেখা যাচ্ছে, সেই আর্যকের কথা বললাম, যাকে সে বন্দি করে রেখেছিল পালক। আর্যক আবার কি করেছে, পালককে হত্যা করেছে এবং সিংহাসনে বসেছে। চারু দত্ত এক সময় তাকে কিন্তু সাহায্য করেছিল। কোন সময় সাহায্য করেছিল? যে সময় সে চারু দত্তের গাড়িতে বসেছিল না আর্যক, হ্যাঁ, তখন তাকে সাহায্য করেছিল। তো সাহায্য করেছিল মানে অচেনা মানুষ দেখেও তাকে কিন্তু কিছু করেনি। তো ফলে সে তো লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল না, তাকে বাঁচিয়েছিল চারু দত্ত এক প্রকার। তো সেই কথাটা কিন্তু আর্যক মনে রেখেছিল এবং ফলে সে যখন রাজা হয়ে গেল, আর্যক পালক রাজাকে হত্যা করে, তখন সে কিন্তু চারু দত্তকে কি করলো, একটা তোমার রাজ্য দান করলো এবং তার সঙ্গে তাকে একটা কিন্তু পদও দিল। এই ঘটনাগুলো তোমাদের সম্ভবত দশম অঙ্কে থাকবে, যেটার নাম হচ্ছে সংহার। হুম, তোমাদের এটা দশম অঙ্কে দেখবে দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে কি করলো না, তোমার সেই আগেকার ঘটনাগুলোকে সব কিছুই ভাবলো রাজা হয়ে হয়ে যাওয়ার পরে আর্যক, এবং সেই যেহেতু চারু দত্ত তাকে হেল্প করেছিল দুঃসময়ে তার জন্য চারু দত্তকে একটা রাজ্য প্রদান করলো এবং তাকে কি করলো না, প্রধান কর্মচারী রূপে তাকে সেখানে পদে আসীন করলো, প্রধান কর্মচারী। আর সংবাহক, সংবাহক যেহেতু সেই বৌদ্ধ সন্ন্যাসী ছিল, তার জন্য সংবাহককেও তাকে সেই বৌদ্ধের যে মঠগুলো থাকে না বৌদ্ধদের, সেই মঠের অধ্যক্ষের পদটা দিল সংবাহককে। বসন্ত সেনাকে সেই রাজ্যের কুলবধূর সম্মান দেওয়া হলো এবং চারু দত্তের দ্বিতীয় পত্নী হিসেবে সে কিন্তু স্বীকৃতি পেল। সরকার কি করলো না, এখানে কি করছে না, শেষে সে কিন্তু চারু দত্তের পায়ে পড়ে ক্ষমা চাইল। তো দেখছে এখানে যে চারু দত্ত যেহেতু মহানুভব ব্যক্তি, তার জন্য সে সেই শরণাগত তোমার ইয়েকে, সরকারকে ক্ষমা করে দিল। তো বসন্ত সেনা চারু দত্তের সেই বধূর মর্যাদা এখানে লাভ করলো এবং সেই প্রণয়ে একটা মধুর পরিণতি দিয়ে এই নাটকের সমাপ্তি ঘটল। এটা সংক্ষেপে বলা হচ্ছে, নইলে অনেক বড়, 10টা অঙ্ক, মানে বুঝতে পারছো, 5টা অঙ্কের যেগুলো নাটক হয় সেগুলোই কত বড় হয়, এটা 10টা অঙ্কের নাটক। একটা সিনেমা যেরকম দেখলে যেরকম ব্যাপার, তো সেরকমই। এবারে এই নাটকটার, আচ্ছা আগে বলো, এই নাটকটার বিষয়বস্তুটা কে বুঝতে পারেনি? মানে সবাই বুঝতে পেরেছে, যাকে খুশি যা খুশি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি নাটক থেকে, তাই তো? সবাই কে কে বুঝতে পেরেছে হাত তোলো তো। না বোঝার তো কিছু নেই, বাচ্চা ছেলের মতো একটা কাহিনী শোনালাম, ওর রূপক কিছু তো নেই এখানে। দেখো এবার হাত তোলার সংখ্যাটা বাড়বে। আর যদি এখন বলি যে বিশাল কঠিন ছিল বিষয়টা, এর মধ্যে অনেক কিছু রূপক আছে, তখন হাতগুলো নেমে যাবে।
রূপক কিছু নেই, এটা একটা উপন্যাস ধর্মী দৃশ্যকাব্য। মানে 1 2 3 4 5 আছে 9 জন, 4 জন বুঝতে পারেনি, 5 জন বুঝতে পেরেছে। না, বাকি 4 জন শুনছেই না ক্লাসটা, মানে জয়েন করে নিয়ে রুটি বানাচ্ছে ডালিয়ার মতো। ক্লাসে এমন এমন স্টুডেন্ট আছে, কেউ রুটি বানায়, কেউ ক্লাসটা অন করে বাজার করে ব্যাগে ফোন ভরে দেয়, কি বলি। মঞ্জু বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ঘটনাটা যেটা ছিল সেটা একটা উপন্যাসের মতোই আছে। এখানে আমি বললাম যে মৃচ্ছকটিক, মৃৎ মানে হচ্ছে মাটির, আর শকট মানে হচ্ছে গাড়ি, সেটা থেকেই নামকরণ হচ্ছে মৃচ্ছকটিক। এটা নাটকটা যেমনই লাগুক, যদি পুরো ডিটেলসটা পড়ো অবশ্যই ভালো লাগবে। তো এই নাটক রচনাটাতে গতানুগতিক যে থাকে ব্যাপারটা, বা যেটাকে গতানুগতিকতা বলে, সেটাকে অতিক্রম করে শূদ্র কিন্তু নাটক রচনায় একটা নতুন ধারার প্রবর্তন করেছেন। তবে এই জাতীয় নাটক এর আগে রচনা করেছেন কে না, মহাকবি ভাস। আর ভাসকে অনুসরণ করেই তো চারু দত্তের দ্বিতীয় অংশটা লিখছেন মৃচ্ছকটিক রূপে শূদ্রক। তো আগে কি হতো না, দেখো, ভাস পর্যন্ত বলি বা তার আগের ঘটনা কেন বলছি যে শূদ্রকের রচনাটা গতানুগতিক ধারাকে অতিক্রম করেছে। সংস্কৃত নাটকে এর পূর্বে, শূদ্রকের পূর্বে যে সংস্কৃত নাটকগুলো হয়েছে, তাতে না শুধুমাত্র রাজাদের কাহিনী বর্ণিত হতো। সমাজে রাজা হোক অথবা সমাজের বিত্তবান ব্যক্তি, তারাই কিন্তু কাহিনীতে স্থান পেত। মধ্যবিত্ত বা সাধারণ মানুষের, মানে এই কোনো কাহিনীতে কিন্তু তাদেরকে স্থান দেওয়া হতো না বা বিষয়বস্তুতে রাখা হতো না। তো বলা যাচ্ছে যে তাহলে সর্বপ্রথম শূদ্রকই কিন্তু নাটকে সেই সর্বস্তরের মানুষকে যথাযথ অধিকার দিয়েছেন। দেখো, আর্য সাধারণ একটা মানুষ, সে রাজা হয়ে গেল। এখানে সংবাহকের কথা বললাম, সে তো জুয়া খেলছিল, না, হেরে গিয়েছিল, মার খাচ্ছিল। সেই মানুষটার পরবর্তী জীবন কি হলো, সে একটা বৌদ্ধ মঠের একজন অধ্যক্ষ হয়ে গেল। ঠিক আছে, চারু দত্ত, সে তো নিঃস্ব হয়ে গেছিল, সে তো ব্যবসায়ী ছিল, তবুও সে বসন্ত সেনাকে পেল। অর্থাৎ দেখো, সাধারণ মানুষ, এখানে রাজা তো শুধুমাত্র এক পালকের কথা আছে, তাও আবার তার মৃত্যু হচ্ছে। সাধারণ মানুষের কাহিনী কিন্তু এটা, যেটা আমরা বাংলা উপন্যাসে দেখতে পাই। খেয়াল করে দেখো, আধুনিক যুগের মতোই কিন্তু ঘটনাটা। আধুনিক যুগের যে উপন্যাসগুলো, সেখানে সাধারণ মানুষের জীবন কাহিনীকে উপজীব্য করে লেখা হয়। আর এইটাই দেখো, আজ থেকে কত বছর আগেকার ঘটনা। শূদ্রকের সময়কাল তো বললাম যে ষষ্ঠ শতক বা সপ্তম শতকের সময়ে আবির্ভূত হয়েছিল, এটা আনুমানিক একটা সময়। তো সপ্তম, মানে 600 700 সালের দিকে, মানে 500 থেকে 600 ধরে নাও এটাকে। তো 500 600 সালের দিকে যদি ধরি, এখন কত সাল চলছে দেখো, 2000, প্রায় 1500 বছর আগে যে দৃশ্যকাব্য বা নাটক লেখা হয়েছে, এখনকার মতোই কিন্তু ঘটনাবলীগুলো দেখো। তো তাহলে এখানে কি হচ্ছে, সাধারণ মানুষের কাহিনীকে বিষয়বস্তু হিসেবে নেওয়া হয়েছে। এটা সর্বপ্রথম কিন্তু শূদ্রকের নাটকেই দেখা যায়। তারপর এখানে কি দেখতে পাচ্ছি, নাটকের একদিকে নায়ক নায়িকার প্রণয় কাহিনী দেখতে পাচ্ছি, অন্যদিকে একটা রাজনৈতিক উত্থান পতনের ঘটনা দেখতে পাচ্ছি। মানে সব বিষয় মিলিয়ে একটা নাটকীয়, মানে চমক সৃষ্টি করা হয়েছে। যেরকম উপন্যাসে আমরা দেখতে পাই, একদিকে একটা প্রধান কাহিনী চলেছে, তার সঙ্গে উপকাহিনীও সাইডে সাইডে যাচ্ছে। তো প্রধান কাহিনী এখানে কাদের হচ্ছে না, আমরা বলবো চারুদত্ত এবং বসন্ত সেনা। উপকাহিনী কোনটাকে বলবো আমরা এখানে, বাকি যেগুলো আছে আরও প্রেমিক যুগলের ঘটনা, সেগুলোকে আমরা উপকাহিনীতে আনতে পারবো। তাহলে উপকাহিনী সংযোজন যেটা আমাদের উপন্যাসে এখনকার দেখতে পাই, সেইগুলো যেন রয়েছে। আর তাছাড়া একটা প্রণয় কাহিনী, অন্যদিকে রাজনৈতিক উত্থান পতন। কী রকম চরিত্র দেখতে পেলাম এখানে, ছোট বড় সব ধরনের চরিত্র রয়েছে, ভালো চরিত্র, মন্দ চরিত্র, সাধু অসাধু সবই আছে, জুয়ারি আছে, গণিকাও আছে,
যেটা বললাম ওই বসন্ত সেনা, ঠিক আছে, শীত কাটা চোরও আছে এখানে, শয়তান আছে, খুনের প্রচেষ্টা কেউ করছে, অন্যায় করছে, মিথ্যা মামলা করছে, যেগুলো দিয়ে একটা সামাজিক চিত্র কিন্তু ফুটে ওঠে তৎকালীন সময়ে। তাহলে কী কী ছিল তৎকালীন সময়ে সমাজ জীবনে, মানুষের জীবনযাত্রা কীরকম ছিল, সেটাও কিন্তু আমরা মানে, যেহেতু বলা হয় সাহিত্য সমাজের দর্পণ, সেটাকে তো এড়িয়ে যাওয়া যায় না। তো সমাজ জীবনটাও কিন্তু এখানে নাটকের উপাদান থেকে পাওয়া যাচ্ছে। যে সমাজে গণিকা বৃত্তি ছিল, মানে গণিকা প্রথা সমাজে প্রচলিত ছিল, কিন্তু গণিকাদের মর্যাদা বোধ ছিল, যেটা আমরা কোন চরিত্র থেকে দেখতে পাবো? বসন্ত সেনা। তাকে মোটেও খারাপ হিসেবে দেখাচ্ছে না, মানে চরিত্রহীন বা সেরকম হিসেবে। হ্যাঁ, গণিকা বৃত্তি দেখাচ্ছে, গণিকা প্রথা সমাজে প্রচলিত ছিল, কিন্তু নারীদের মর্যাদা বোধটা ছিল, তাকে দেওয়া হয়েছে গণিকা বৃত্তি। গণিকাকে যে গৃহবধূর মর্যাদা দেওয়া হবে, এই যে দুঃসাহসিক একটা কাজ বা প্রয়াস, এটাও কিন্তু সেই মানে একটা কি বলা, অভিনন্দনের যোগ্য বলা যায়। মানে শূদ্রকে সেদিক থেকে কিন্তু অনেক বড় মাপের মানুষ বলা যায়, যে তিনি সেই জিনিসটা দিয়েছেন। যে সময় সমাজে গণিকাকে মানে অনেক বাজে চোখে দেখা হতো, সেই গণিকাকেই যে কেউ গৃহবধূ করবে, এই যে ভাবনাটাই তখন অনেক বড় ভাবনা ছিল সেই সমাজে। তো সেটা দুঃসাহসিকতা দেখিয়েছেন সূত্রক। তারপরে এখানে তোমার নারীদের একটা বিশেষ সম্মান দেওয়া হচ্ছে, বুঝতে পারছো। আরেকটা জিনিস হচ্ছে যে স্ত্রী সহধর্মিণীর জায়গাটাও দেখানো হচ্ছে, যে তারা কেমন ছিল। যেমন ধূতা চরিত্রটা, সেটার মধ্য দিয়ে যে চরম দারিদ্রতা সত্ত্বেও তার যে অঙ্গের একটা গলার হার, সেটা সে নিশ্চিন্তে দিয়ে দিতে পারে, স্বামীর যাতে সম্মানটুকুটা মানে না চলে যায়, অসম্মানিত স্বামী যাতে না হয়, সেজন্য নিজের গলার হারটা, নিজের অলংকারটা স্বামীর হাতে তুলে দিচ্ছে। এটা তো একটা মহত্বের পরিচয় দিয়েছে সেই ধূতা চরিত্রটা সহধর্মিণী হিসেবে। চারু দত্ত কী করলো? হ্যাঁ, চারু দত্ত কী করলো না, সতীন নিয়ে চলে এলো। তো এখানে সতীনটাকেও কিন্তু সাদরে গ্রহণ করার মতোই, মানে অনিচ্ছা সত্ত্বেও যেন ওটা আস্তে আস্তে মানিয়ে নেওয়া একটা ব্যাপার। দেখবে আছে অনেক এখনও, যে একটা মানুষ তার দুটো স্ত্রী আছে, দুটো স্ত্রী একসঙ্গেই ঘর করছে, আস্তে আস্তে এক প্রকার মেনেই নিয়েছে। আমাদের এখানে যদি আসো, আমাদের এখানে অন্তত এখনও 5-7টা ঘর দেখাতে পারবো। বেঁচে আছে মানুষগুলো, আদিম যুগের কথা বলছি না, মানুষগুলো বেঁচে আছে, দুটো বউ নিয়ে ঘর করছে। হ্যাঁ, এটা কি আগেকার দিনে ছিল নিয়ম। তো যারা বিয়ে করেছে, দুটো বউ যাদের আছে, তাদের বয়স এখন 50, 55, 60 এরকম। তো আইন কখন কাগজ কলমে দেখবে, তোমার বাড়িতে এসে দেখবে, ওদের তো দেখবে তো বিয়েই হয়নি। আগে তো আর কোর্ট ম্যারেজ হতো না, এমনি বিয়ে হতো। তো আইন এসে কিভাবে ধরবে যে ওটা ওর বউ বটে? কি প্রমাণ আছে? আর এটা ভেবো না যে বউগুলো বলবে, ওরাও বলবে না। এখন ওটা আইনে, হিন্দু আইনে না থাকলেও কিছুই প্রমাণ নেই, মানে এরকমই ব্যাপারটা এখন। বুঝতে পারলাম না। একটা মানুষের দুটো, হুম, এমনি নিয়ম নেই হিন্দু সমাজে। দেখো সমাজ আছে না, সমাজের ব্যাপার আছে, হিন্দু ইসলামিক সমাজে তো থাকে, দুটো তিনটে বিয়ে করে, এখনো করে তো। হিন্দু সমাজে এটা বৈধ নয়। এবারে দেখো কতক্ষণ পর্যন্ত বৈধ নয়, যতক্ষণ পর্যন্ত না দ্বিতীয় পত্নীটা বা প্রথম পত্নীটা অভিযোগ জানাচ্ছে। থাকতেই পারে একটা মানুষ 4টা বউ নিয়ে, 4টা বউ স্বাচ্ছন্দ্যে আছে, তাহলে আর পুলিশ কি করতে যাবে, প্রশাসন কি করতে যাবে, ওরা যদি ঠিকঠাক আছে। হ্যাঁ, তাদের মধ্যে যখন একজন ঝামেলা করবে, যাবে কোর্টে, তখন নিয়ম অনুসারে শাস্তি পাবে।
এরকম তো হয় না, না? তো আগে ছিল তোমার এই যে সপত্নীর ব্যাপারগুলো, এগুলো তো বিভিন্ন পুরাণেও তো দেখতে পাও, দেবদেবীদের মধ্যেও দেখতে পাও একজন দেবতার দুটো স্ত্রী আছে। তো এগুলো আগে ঘটনাগুলো কিন্তু ঘটেছে, আর এখনও আছে। এখন আইন বিরুদ্ধে অনেক ঘটনা হচ্ছে, কত বিয়ে বাড়ি সাক্ষী হতে হচ্ছে যেগুলো 18-19 বছরে মেয়ের বিয়ে হচ্ছে। মেয়েদের বিয়ের বয়স কত করা হয়েছে জানো? মানে মেয়েদের বিয়ের বয়স সীমা কত রাখা হয়েছে? 21 বছর। 21 বছর তো প্রত্যন্ত গ্রামগুলোতে যাও, কটা মেয়ের 21 বছরে বিয়ে হচ্ছে দেখবে। সব 18, 19, 20, 18, 19, 20 এরকমই। আমি 21 বছর বয়সের দেখতে পাই না এইদিকে, মানে এই যে গ্রামাঞ্চল যেগুলো পুরুলিয়াতে যাই, বাঁকুড়া, মেদিনীপুর, যতগুলো বিয়ে হচ্ছে সব 20-র নিচে। 21 বছর তবুও বিয়ে হচ্ছে, আবার ওই যে বিয়েতে, ওই বিয়েতে প্রশাসনেরই লোক গিয়ে ভোজ খেয়ে আসছে। মানে তাহলে ভাবো আর কি বলবে। মানে নিয়মের কোনো তোয়াক্কা নেই, মানে ধার ধারে না নিয়মের কোনো। ওর ছেলেদের করবি? হ্যাঁ, ছেলেদেরও বেড়েছে, 24 করছে, 21 আর 24। এটা বাড়িয়ে দেওয়া হয়েছে। 18 আর 21 ছিল, মেয়েদের 18, ছেলেদের 21। 21 বছর পর্যন্ত মানে অনেক ফ্যামিলি আছে রাখতেই চায় না মেয়েকে, আর ওরা বিয়ে দেবেও কিছু হবে না। জানি না, কন্যাশ্রীটা মনে হয় দেবে না। কন্যাশ্রী একটা দেয় না সরকার থেকে, ওটা মনে হয় তার আগে বিয়ে হলে হয়তো দেবে না। তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চারু দত্তের স্ত্রী ধূতা, সেই দরিদ্রতা সত্ত্বেও কিন্তু দারিদ্রতা সত্ত্বেও সে কিন্তু তার অলংকার স্বামীর হাতে তুলে দিয়েছে এবং একটা মহত্বের পরিচয় দিচ্ছে। তো এখানে সর্বিলক যে চরিত্রটা, সেটা কেমন আছে বলো তো? সর্বিলক কে ছিল? সৌভিক অফিসার ছিল, চোর ছিল। চোর ছিল, আর কি ছিল? মদনকার প্রেমী। হুম, শুধু চোর ছিল না, তাকে কিন্তু প্রেমিক। মানে শুধু চোর বলা যায় না, আহ, কারণ সে কিন্তু ফিরিয়ে দিতে গিয়েছিল তার স্ত্রীর কথা তথা প্রেমিকার কথায়, সে কিন্তু ফিরিয়ে দিতে গিয়েছিল। সেখান থেকে চরিত্রটার মধ্যে বলা যায় যে যাক, ভালো গুণ কিছু আছে। মানে সে যে চুরিটা করেছিল, অবস্থার একটা বিপাকে পড়ে সে কিন্তু চুরি করেছিল, সিঁধ কেটেছিল। আবার প্রেমিকার অনুরোধে সমস্ত অলংকারও কিন্তু সে ফিরিয়ে দিয়েছে। হুম। আর সর্বিলোকের বন্ধুর নাম কি বললাম? আর্যক। আর্য। আর্যক চরিত্রটা কেমন আছে না, সে পালকের হাতে বন্দি হয়েছিল এবং একটা মানে সেই রাষ্ট্রবিপ্লবী চরিত্র, রাষ্ট্রবিপ্লবে সে অংশগ্রহণ করেছে এবং তাকে যারা সাহায্য করেছে তাদেরকে সে কিন্তু সাহায্য করেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এভাবে অসংখ্য চরিত্রর কিন্তু সমাবেশ ঘটেছে এই শূদ্রকের মৃচ্ছকটিকম নাটকটা। বেশ কিছু হাস্যরসের উপস্থাপনও করা হয়েছে, মানে বেশ কিছু পরিহাসের জায়গা রয়েছে, অর্থাৎ শূদ্রক পরিহাস প্রিয়তারও নিদর্শন দেখিয়েছেন। মানে হাসির উদ্রেক মানে না হয়ে পারে না এরকম নেই। বেশ কিছু শ্লোক কিন্তু রয়েছে, সেগুলো শ্লোকগুলো নোট যখন দেবো তখন তোমাদের আমি ওগুলো দিয়ে দেবো, যেগুলোকে বৈদর্ভী রীতি বলে, বা সেই যেটাকে আমরা বৈদর্ভ ভঙ্গি ভনীতি বলি না, মানে কুন্তকাচার্যের যে বক্রোক্তি জীবিতম গ্রন্থে বলা হয়েছে। তো অর্থাৎ বক্রোক্তির মধ্য দিয়েই কিন্তু সেই হাস্যরসগুলোকে উপস্থাপন করা হয়েছে। তো সংস্কৃত সাহিত্যের মৃচ্ছকটিক হচ্ছে তাহলে একটা অসাধারণ অনন্য একটা গ্রন্থ, যেটা একটা আধুনিক যুগের উপন্যাসের মতোই কিন্তু মানে দাবি রাখে, যে উপন্যাসে যেরকম ঘটনাগুলো থাকে এখনকার যুগে, সেগুলো আজ থেকে প্রায় 1500 আগে কেউ লিখে গেছেন। এবারে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করি এটা থেকে তোমাদের। আচ্ছা বলো, মৃচ্ছকটিক কটি অঙ্কের নাটক?
10টি অঙ্ক, শেষ অঙ্কের নাম কি? সংহার। সংহার। শূদ্রক আমি কি বললাম যে কোন দেশের অধিবাসী ছিলেন? শূদ্রক উজ্জয়িনী ছিল। অসমক দেশের। এই অসমক দেশের অসমক। অধিবাসী। অ ঘটনাটা উজ্জয়িনী নগরের, আর আমি শূদ্রকের কথা বলছি, আমি পালকের কথা বলিনি তো। শূদ্রকের কবি পরিচিতি বলছি। অসমক, তালব্যস্বই ম ক, অসমক দেশের অধিবাসী ছিলেন তিনি। কোথায় জানিয়েছেন তার নিজের পরিচয় কোথায় দিয়েছেন? এই নাটকেই দিয়েছেন, মৃচ্ছকটিক নাটকেই দিয়েছেন। আচ্ছা, কে বলেছেন যে শূদ্রক নামটা ছদ্মনাম, আসল নাম নয়? ডক্টর সুকুমার সেন। শূদ্রক তার দুই বাল্যবন্ধুর কথা জানিয়েছেন, কি নাম তাদের? ভানুদত্ত আর স্বাতী। ভানুদত্ত আর স্বাতী। কাকে হত্যা করেছিল শূদ্র? স্বাতীকে। স্বাতীকে হত্যা করেছিল। কোথায় স্বাতী, দন্তস্বয়ে বয়ে আকার, তয়ে দীর্ঘী। আচ্ছা, শূদ্রকের পরিচয়টা আলোচনা করেছিলাম যে শূদ্রকের জীবনী সম্পর্কে কিছু তথ্য। শূদ্রক ছিলেন বিখ্যাত একজন কবি, অসমক দেশের অধিবাসী। তিনি জানিয়েছেন তার শরীর ছিল সুন্দর, মুক্তা পূর্ণিমা চাঁদের মতো রমণীয়, চোখ দুটি চক্রের মতো, শক্তি বেশ পরাক্রমশালী ছিলেন। এসব বিবরণ পাওয়া যায় বিভিন্ন গ্রন্থ থেকে। তারপর তিনি বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন, মহেশ্বরের আশীর্বাদে ধন্য ছিলেন, বা মহাকালের বা মহেশ্বরের উপাসক ছিলেন। তার স্বাতী নামে একজন রাজকুমারের সঙ্গে বন্ধু ছিল, শিশুকালে একসঙ্গেই বড় হয়েছিলেন তার সাথে। পরবর্তীতে স্বাতীর সাথে তার মনোমালিন্য হয়। স্বাতীকে আবার হত্যা করে রাজার সিংহাসন নিয়েছিল শূদ্রক। আরেক বন্ধু হচ্ছে তার ভানুদত্ত। তো এক সময় সংঘালিকা নাম বলেছিলাম, সংঘালিকা নামে একজন বৌদ্ধ ভিক্ষু শূদ্রককে হত্যা করতে উদ্যত হয়। শূদ্রক এতটাই পরাক্রমশালী ছিল, সেই বৌদ্ধ ভিক্ষুকেই সে হত্যা করে। তো তারপরে কি হচ্ছে না, রাজা যখন হয়েছিল তখন তো সেই স্বাতীর কথা বললাম, তাকেও হত্যা করেছিল। শূদ্রক নামে ভারতবর্ষে বললাম একাধিক মানুষকে অনুমান করা হয় যে শূদ্রক, কারণ শূদ্রকটা নামটা দিয়ে অনেক রাজার নাম আছে, অনেক তোমার ব্রাহ্মণ পণ্ডিতের নাম আছে। তো কোন শূদ্রক আসলে এটার লেখক সেটা নিয়েও মতান্তর রয়েছে। শূদ্রক আসলে কবি, নাট্যকার, নাকি শূদ্রক আসলে রাজা? তো স্কন্ধ পুরাণে তাকে কিন্তু রাজা বলা হচ্ছে। বাণভট্টের হর্ষচরিত এবং কাদম্বরী, যে দুটো গদ্যকাব্য রয়েছে, হর্ষচরিত এবং কাদম্বরী, সেই দুটোতে উল্লেখ আছে শূদ্রকের নাম। বেতাল পঞ্চবিংশতি সংস্কৃত গ্রন্থ, সেখানে শূদ্রককে বলা হয়েছে বর্ধমানের রাজা। রাজশেখর বসু সম্ভবত। তো সেই রাজশেখর বসু না, রাজশেখর নামে এক মিনিট পূর্ণাংশ মনে হয় রাজশেখর বসুরই লেখা। হ্যাঁ, রাজশেখর বসু। তার নাম বলো তো, ছদ্মনাম কি রাজশেখর বসু? পরশুরাম, হ্যাঁ। তারই লেখা গ্রন্থ হচ্ছে কাব্যমীমাংসা। কাব্যমীমাংসা তো শূদ্রকের নাম রয়েছে। কলহনের গ্রন্থে শূদ্রকের নাম আছে। কলহন, তার গ্রন্থের নাম কি বললাম? রাজতরঙ্গিনী। সেখানে শূদ্রককে বিক্রমাদিত্যের পূর্ববর্তী রাজা বলা হয়েছে। বিক্রমাদিত্য বলতে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বোঝানো হয়, তৃতীয় চতুর্দশ শতকে। তার আগের বলা হচ্ছে, মানে বুঝতেই পারছো এটা আরও আগের বলা হচ্ছে, যদিও এই মতটাকে অনেকে সমর্থন করে না। তো শূদ্রকের নামে অনেক কিছুই প্রচার হয়েছে। এবারে অনেক সমালোচক রয়েছেন, সাহিত্য সমালোচক, যেরকম পাশ্চাত্যের জলি বললাম, জলি বলছেন শূদ্রক ষষ্ঠ বা সপ্তম শতাব্দীর একজন লেখক। তারপরে ম্যাকডনেল বলছেন ষষ্ঠ শতকে আবির্ভাব তার। আর
পিসকাল বলে একজন আছেন, পিসকাল ইনিও পাশ্চাত্য সাহিত্য সমালোচক, তিনি বলছেন শূদ্রক হচ্ছে দণ্ডির সমসাময়িক, দণ্ডি। আর আরেকজন বললাম যে ডক্টর সুকুমার সেন, তিনি বলছেন যে শূদ্রক নামটাই হচ্ছে ছদ্মনাম, প্রকৃত নাম অন্য কিছু হবে। তো এটা হচ্ছে শূদ্রকের বেশ কিছু শূদ্রক সম্পর্কে বেশ কিছু কথা, তার কবি পরিচিতি অংশে এটা লেখা যাবে। আচ্ছা, তাকে জিজ্ঞাসা করি, কুহেলি বলো, চারু দত্তের স্ত্রীর নাম কি? প্রথমা স্ত্রী ধূতা। দীপ্তি বলো, দ্বিতীয় স্ত্রীর নাম কি? দীপ্তি শুনতে পাইনি। বসন্ত সেনা। বসন্ত সেনা। আচ্ছা, একটা চরিত্র আছে যেটা সেই জুয়া খেলতো, কি নাম? অসম্ভব। হুম। জুয়াতে কতটা হেরেছিল, কত অর্থ হেরেছিল? 10 সুবর্ণ। হুম, 10 সুবর্ণ। হুম। কটা হত্যার ঘটনা আছে এখানে? হুম। আর মৃত্যু মুখ থেকে কে কে ফিরে এসেছে? চারু দত্ত, বসন্ত সেনা। হুম। বসন্ত সেনা যখন মূর্ছিত হয় তাকে কে শুশ্রূষা করে সুস্থ করে তোলে? সংবাহক। আচ্ছা, বলো, অহনা বলো, সর্বিলকের পরিচয় বলো, সর্বিলক কে? সর্বিলক একজন জনৈক দরিদ্র ব্রাহ্মণ, আবার মদনকার প্রেমিক। হুম। প্রেমিক থেকে আবার আর্যকের বন্ধু। হুম, তারপর একজন চোর, সবশেষে একজন চোর। হুম। আচ্ছা, কুহেলি বলো, সকার কে? সকার? পালকের শ্যালক। হুম। পালকের স্ত্রীর অবৈধ ভ্রাতা। সকারের গাড়িতে কে চেপেছিল আর চারু দত্তের গাড়িতে কে চেপেছিল? স্যার সকারের হুম। গাড়িতে বসন্ত সেনা চেপেছিল, আর চারু দত্তের গাড়িতে আর্যক চেপেছিল। হুম। যাক, খুঁটিনাটি তথ্যগুলো তাহলে মনে থাকছে। এটা আরেকবার পড়বে, তোমাদের বইয়ের পিডিএফটা একবার দেখবে, আর নোটে তো আমি বিষয় সংক্ষেপটা দেবই। তাহলে কি হবে, মনে থাকবে, নইলে না ভুলে যাবে। আজকে বলতে পারছো তো, দেখবে 10 দিন পরে জিজ্ঞাসা করব, দেখবে কিছুটা বিস্মৃতি ঘটে যায়। তো তার জন্য না স্যার, বলবো না। হ্যাঁ, একবার রিপিট করে নেবে আজকে পারলে, আর নইলে কালকে একবার পড়ে নেবে। এর আগে জয়দেব সম্পর্কে আলোচনা করেছিলাম, কবি জয়দেবের গীতগোবিন্দ। তো গীতগোবিন্দমে কটা অংশ আছে, কটা পর্ব আছে বা স্বর্গ আছে? 24টা। 24টা গান আছে মনে হয়। 12টি আছে না? 12টি আছে আর 24টা গান আছে, দেখবে দুটো দুটো করে গান আছে। আচ্ছা, জয়দেবের জন্মস্থান কোথায়? কেন্দুলি। হুম। কেন্দুলি, আরেকটা কি বলা হয়? কেন্দু বিল্ব বা বিল্ল, কেন্দু বিল্ল।
কবি জয়দেব যে গ্রন্থটা লিখেছেন সেটা সংস্কৃতের দৃশ্যকাব্যে পড়বে নাকি শ্রব্য কাব্যে পড়বে? সভ্যকাব্যে। শ্রব্য কাব্য। এটি কোষকাব্য হবে না খণ্ডকাব্য না মহাকাব্য হবে? খণ্ডকাব্য। খণ্ডকাব্য। খণ্ডকাব্যের অন্তর্গতই হচ্ছে গীতি কবিতা। আচ্ছা, মালবিকাগ্নি মিত্রম এটা কি, কার লেখা, কি কাব্য। দৃশ্যকাব্য? কার লেখা? কবি কালিদাস। কালিদাসের। আচ্ছা, চারুদত্ত কার লেখা? মহাকবি ভাস। মহাকবি ভাসের লেখা। আচ্ছা, দূত ঘটোৎকচ এটা কার লেখা? মহাকবি ভাসের। এটা মহাকবি ভাসের লেখা। রঘুবংশম কার লেখা? কবি কালিদাসের। কালিদাসের। কি ঘটনা আছে এটাই? কি কোনটা রঘুবংশমে, হ্যাঁ। স্যার রামের বংশের 28টি পূর্বপুরুষের গল্প। হুম, পূর্বপুরুষ, উত্তরসূরি। উত্তরসূরি। 28 জন রাজার নাম ছিল। বলছে এত বলার। রামের আর পরের হ্যাঁ, রামচন্দ্রের রামকে আগের যদি পরের মাঝে রাখো 28টি। তাহলে রামের আগে প্লাস পরে, ঠিক আছে? কোথা থেকে শুরু হচ্ছে, কোন রাজা থেকে শুরু হচ্ছে? দিলীপ। দিলীপ। দিলীপ থেকে শুরু হচ্ছে। দিলীপের ছেলের কি নাম? বশিষ্ঠ। অজ রঘু, অজ রঘু কে বলছে? রঘু। আচ্ছা, তাহলে দিলীপ, তারপর রঘু, তারপরে অজ, তারপরে দশ। হ্যাঁ, দশরথের পরে রাম, রামের পরে কুশ। লব কুশ দেওয়া আছে কিন্তু কুশ থেকে শুরু করা হচ্ছে, কুশের বংশটা পুরোপুরি দেওয়া আছে। আচ্ছা, হর্ষচরিত কার লেখা? বাণভট্ট। কয়েকটা চম্পু কাব্যের নাম বললাম, বলতে পারবে? হে, আস্তে আস্তে কে বলছে? জীবনধর চঙ্পু, রামায়ণ চঙ্পু, নল চঙ্পু আর যশ যশস্তিলক। যশস্তিলক চম্পু। যশস্তিলক। হ্যাঁ, যাক। হ্যাঁ, তো তোমাদের দেখো সংস্কৃত সাহিত্যের ইতিহাসে বাণভট্ট আছে, মানে কাদম্বরী, আর ওই যে একটা কি বললাম, হর্ষচরিত, এগুলো তোমাদের পড়তে হবে। নেক্সট ক্লাসে যেদিন হবে সেদিন আলোচনা করব হর্ষচরিত আর এটা। শূদ্রকটা হলো, শূদ্রকের একটাই টপিক আছে, আর কিছু নেই। কবি জয়দেবেরও একটাই টপিক আছে, গীত গোবিন্দম, আর কিছু নেই। তাহলে শূদ্রক, জয়দেব এগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে। বাণভট্ট আছে, বাণভট্টের দুটো পড়তে হবে। আর তোমার হচ্ছে ভবভূতি, ভবভূতির নাটক পড়তে হবে তোমাদের। কালিদাসের তো হয়ে গেছে। তারপরে তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাসে আছে রামায়ণ আর মহাভারত। এবার রামায়ণ আর মহাভারতে কী কী পড়তে হবে? রামায়ণ আর মহাভারতের কাহিনীটা পড়তে হবে, সংস্কৃত রামায়ণ মহাভারত, ঠিক আছে? সেখানে তোমাদের কাহিনী পড়তে হবে। আর তার সঙ্গে পড়তে হবে রামায়ণের কাল, রামায়ণের প্রক্ষিপ্ত অংশ কী আছে, রামায়ণের কবিত্ব, আর ভারতীয় সাহিত্য সমাজে রামায়ণের প্রভাব। তারপর মহাভারতে কী পড়তে হবে? মহাভারতের কাহিনী পড়তে হবে, মহাভারতের রচনাকাল পড়তে হবে, আর মহাভারতের প্রভাব পড়তে হবে ভারতীয় সমাজ সাহিত্যে। আর মহাভারতের অংশ যেহেতু শ্রীমদ্ ভাগবত গীতা, সেটা। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে রামায়ণ মহাভারতের পূর্বাপর্য পর্ব বিচার, মানে
কোনটা আগে রচিত হয়েছে, রামায়ণ নাকি মহাভারত? ঠিক আছে, দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের আছে যেগুলো পড়বেই, ধরেই রাখো রামায়ণ মহাভারত থেকে। একটা হচ্ছে এই পূর্বাপর্ব বিচার, যেটা মানে কোনটা আগে রচিত হয়েছে, রামায়ণ নাকি মহাভারত, যুক্তি দেখাতে হবে। দ্বিতীয়ত, ভারতীয় সমাজ সাহিত্যে রামায়ণের প্রভাব, ভারতীয় সমাজ সাহিত্যে মহাভারতের প্রভাব। প্রভাবটা কিভাবে হবে বলো তো, কেউ বলতে পারবে? রামায়ণের প্রভাব কি আছে ভারতীয় সমাজ সাহিত্যে? সমাজ মানে আমাদের সমাজে, আর সাহিত্যে মানে লেখালেখিতে। রামায়ণের প্রভাব বলো, সমাজে বলো, সাহিত্যের পরে আসছি। হুম, বলো। সমাজে বলতে গেলে রাম যেমন একজন পথিকৃৎ, মানে খুব ভালো একজন স্বামী, খুব ভালো একজন প্রজা কল্যাণকর রাজা, হুম এবং খুব ভালো ভ্রাতা, সাহসী, বীর, ধর্মী পুরুষ। যেভাবে পুরুষের গুণাবলী কি হওয়া উচিত সেটা তার জন্য রামচন্দ্র মূল প্রেরণা। হুম এবং মাতা সীতা একজন পতিব্রতা নারী, এবং একজন মানে রাজার একজন উপযুক্ত রানী যে যে গুণগুলো থাকা দরকার আর সেগুলো সীতার মধ্যে ছিল। এর থেকে সতী সাধ্বী বেশ নারী যেটা বলা হয়, সতী সাধ্বী, হ্যাঁ। হুম সতী সাধ্বী সেই সকল গুণগুলো সীতার মধ্যে ছিল। হুম অন্যদিকে লক্ষ্মণের ভ্রাতার মধ্যে প্রভাবগুলো খুবই অনুগত, তার ভালোগুলো মহাপরাক্রমী নারী। হুম ভাইয়ের কথা বলি, যেটা লক্ষ্মণের প্রতি সমর্থন এরকম। আর রামের যেমন লক্ষণ ছিল আবার সুপরামর্শদাতা, ঠিক আছে, একজন ভাই হিসেবে সুপরামর্শ দান করতে পারে। তো আমাদের সমাজেও সেটা লক্ষণের কাছ থেকে শিখতে হবে। হুম। আর আর রাবণ যেমন চুক্তি বা সুরক্ষার প্ররোচনায় রাবণ কিভাবে ঔদ্ধত্যটা বেড়ে ওঠে, এটাও একটা সমাজের দিক যে একজনের প্ররোচনায় আর একজনের মধ্যে খারাপ শুভ শক্তি কিভাবে জেগে ওঠে, এটা একটা শিক্ষণীয়। হুম বিভীষণ, বিভীষণ তো সব ঘটনার মেইন ঘরশত্রু বিভীষণ। সমাজে তো একটা প্রবাদই প্রচলন হয়ে গেছে না, ঘরশত্রু বিভীষণ। তাহলে এটা সবাই কিন্তু মানে আমাদের সমাজে আমরা উদাহরণ দিই প্রবাদ হিসেবে, কেউ ইয়ে করলে। বিভীষণ চরিত্রটা ভালো হলেও কিন্তু এরকম চরিত্র কাম্য নয়। আচ্ছা, এটা তো গেল সমাজ। সাহিত্যে রামায়ণের প্রভাব কি হবে? এগুলো পারবে তোমরা। আমি ক্লাসটা থেকে এবার একটু নেব, একটু কাজ আছে স্যার। আচ্ছা বেশ। ঠিক আছে স্যার। হুম। একটু আগে রামায়ণ চম্পুর কথা বললাম, তো চম্পু কাব্য, সংস্কৃতে রামায়ণ অনুসারে চম্পু কাব্য লেখা হয়েছে। ওটা তো প্রাচীন মধ্যযুগ, প্রাচীন যুগের কথা বলছি। আধুনিক যুগে যদি বলি, সাহিত্যে প্রচুর প্রভাব রয়েছে। মাইকেল মধুসূদন দত্ত কি লিখেছেন? রামায়ণ অনুসারে মাইকেল মধুসূদন দত্ত কি লিখেছেন? লক্ষণের প্রতি সুপরামর্শ। এটাই মনে পড়লো। বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ লেখেননি, তিনি লিখেছেন মেঘনাদ বধ কাব্য। বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ, হ্যাঁ ওটারই তো যে একটু নিয়ে কবিতাটা দিয়েছিল। মেঘনাদ বধ কাব্য একটা মহাকাব্য লিখেছেন মধুসূদন দত্ত। আর লিখেছেন বীরাঙ্গনা কাব্যের এই কবিতার যেটা বলছো তোমরা, ইয়ের লক্ষণের প্রতি শূর্পণখা, ওটা কবিতা একটা বীরাঙ্গনা কাব্যের, মানে বীর নারীর পরিচয় দেখানো হচ্ছে শূর্পণখার মধ্য দিয়ে। আচ্ছা, এটা গেল মাইকেল মধুসূদন দত্ত। আর রামায়ণ দ্বারা প্রভাবিত হয়ে কেউ কিছু লেখেননি? রামকে, লক্ষণকে, সীতাকে নিয়ে কেউ লেখেননি বাংলা সাহিত্যে? কৃত্তিবাস সোজা রামায়ণ অনুবাদ করেছিল। হ্যাঁ, বাংলাতে অনুদিত হয়েছে। কৃত্তিবাস সোজা বাঙালিয়ানা ওটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। আর বাংলা সমাজ ও সাহিত্যে, ভারতীয় সমাজ ও সাহিত্যে রামায়ণ মহাভারতের প্রভাব। বাংলা আসবে না, যেহেতু তোমাদের সংস্কৃত সাহিত্য ইতিহাস তো,
ভারতীয় সমাজ ও সাহিত্যে রামায়ণের প্রভাব, এইভাবে প্রশ্নটা আসবে। বাল্মীকি প্রতিভা নাটক বিষয়বস্তু কি আছে? হ্যাঁ, ওটাও হবে। দেখো সংস্কৃতের যদি বলি তাহলে প্রতিমা আর অভিষেক, হ্যাঁ ওটাও তো হবে। ভাস, ভাস হচ্ছে কালিদাসের পূর্ববর্তী, তিনি প্রতিমা আর অভিষেক এই দুটো নাটক লিখেছেন, এগুলো রামায়ণ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। প্রতিমা, অভিষেক, কালিদাসের রঘুবংশম যেটা দীপ্তি বলল, ভবভূতির মহাবীর চরিত আর উত্তর রামচরিত, এই দুটো রামায়ণ অবলম্বনে লেখা হয়েছে। ভট্টি নামক একজন, ভট্টি নামক একজন লেখক আছে। হ্যাঁ ওটা অনুবাদ হবে। ভট্টি নামক একজন লেখক আছেন, তিনি রাবণ বধ, ভট্টি কাব্য এরকম লিখেছেন রামায়ণ অনুসারে। কুমার দাস লিখেছেন জানকী হরণ। ক্ষেমেন্দ্র নামে একজন সংস্কৃত লেখক আছে, তিনি লিখেছেন রামায়ণ মঞ্জরি। রাজশেখর বসু লিখেছেন বাল রামায়ণ, এটা হবে। ভোজের সেই চম্পু কাব্যটা বললাম না, রামায়ণ চম্পু। হ্যাঁ আরেকটা জিনিস, অভিজ্ঞান শকুন্তলম, এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলেছিলাম? মহাভারত না? হুম। হ্যাঁ অভিজ্ঞান শকুন্তলম কিছুটা প্রভাবিত আছে রামায়ণ থেকে। কোন জায়গাটা জানো? সেই আংটির জায়গাটা, ঠিক আছে, অঙ্গুরীয় যে ব্যাপারটা আছে ওটা রামায়ণ দ্বারা কিছুটা প্রভাবিত আছে। মেঘদূত কিছুটা প্রভাবিত আছে, ওই যে দূত পাঠানো নিয়ে ওই জায়গাটা কিছুটা প্রভাবিত আছে। আর তারপর অনুবাদের ভাষায় যদি আসি, অনুবাদে হচ্ছে তোমার তামিল ভাষাতে অনুবাদ হয়েছে রামায়ণ, যেটার নাম হচ্ছে কিম্ব রামায়ণ। হিন্দি ভাষায় তুলসী দাস রামচরিত মানস লিখেছেন তিনি, ঠিক আছে। নেপালি ভাষায় রামায়ণ অনুদিত হয়েছে, ভানুভক্ত লেখক হচ্ছেন নেপালি রামায়ণ, ভানুভক্ত, ঠিক আছে। আর বাংলাতে কৃত্তিবাসী রামায়ণ। হ্যাঁ বিদ্যাসাগর লিখেছেন, কি লিখেছেন রামায়ণ অনুসারে? সীতার বনবাস। সীতার বনবাস। হ্যাঁ মধুসূদন দত্তের তো বললাম মেঘনাদ বধ কাব্য। রবীন্দ্রনাথের বা রবীন্দ্র মানসে কিন্তু রামায়ণের প্রভাব অনেক রয়েছে। হ্যাঁ যেটা বলছিলে বাল্মীকি প্রতিভা গীতিনাট্য, হ্যাঁ ওটা হবে, বাল্মীকি প্রতিভা। এইসব বিষয়গুলো, এরপর মহাভারত পড়তে হবে, মহাভারতের রচনাকাল, মহাভারত আর রামায়ণের পূর্ব বিচার, আর সমাজ সাহিত্যে মহাভারতের প্রভাব। যাই হোক আজকে আলোচনা করছি না, যেদিন আলোচনা করব রামায়ণ মহাভারত আর কি বললাম আরেকজন নাট্যকার কি যেন নামটা বললাম, ইয়ে বাণভট্ট, বাণভট্ট রামায়ণ মহাভারত, এই তিনটে আলোচনা করব যেদিন আলোচনা করব। ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক। কিছু বলার আছে কারো? মার্কশিটগুলো সবাই তুলেছো? হুম, কার বাকি আছে তুলতে? 26 জুলাই আগস্টে পাবে না, দেখবে ঘুরে আসবে, কেন বলে দিচ্ছি, পিজির এক্সাম শুরু হচ্ছে ওদের 26 জুন থেকে 3 জুলাই অ্যাসাইনমেন্ট, আর তারপরেই ফাইনাল এক্সাম শুরু হবে, তখন তো সেন্টারগুলো ব্যস্ত থাকবে না, তোমাদেরকে মার্কশিট দেবে না, এক্সাম চললে মার্কশিট কী করে দেবে, তখন ওরা ব্যস্ত থাকবে, এক্সাম শুরু হওয়ার আগেই নিয়ে চলে আসবে, নইলে সেই সেপ্টেম্বর পাবে। যারা নিয়ে এসেছে তাদেরকে জিজ্ঞাসা করে নাও কে এনেছে এখানে।
এখানে কি লাগে তোমার? এনরোলমেন্ট সার্টিফিকেটটা লাগে আর অ্যাডমিট কার্ডটা লাগে। আর রেজাল্ট কবে? হ্যাঁ, তোমাদের যদি ইয়ে থাকে ওই যদি লাইব্রেরি কার্ড নিয়েছো, মানে একটা কার্ড দেয় না ইয়েলো কার্ডটা, ওটা যদি আছে, আর একটা আইডি প্রুফ নিয়ে যাবে। অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট নিয়ে যাবে, আর যার মার্কশিট তাকে যেতে হবে। ঠিক আছে, তুলে নিও সময় করে, মানে লেট হলে, এবারে লেট হয়ে যাবে তখন সেপ্টেম্বরে পাবে, তার আগে নয়। ঠিক আছে, গুড নাইট সবাইকে।